সো ওয়েলকাম টু আওয়ার ন্যারেটিভ ডিসকোর্স পডকাস্ট। এবং আজকে আমরা কথা বলবো প্রাণ প্রকৃতির হেফাজত, কনজারভেশন এবং ইউথ এবং জনসম্পৃক্ততা নিয়ে, বিশেষ করে আমাদের লোকাল পিপলদের কনজারভেশনের সম্পৃক্ততা নিয়ে। আর আমাদের সাথে আছেন মোহাম্মদ আরজু, একজন কনজারভেশনিস্ট, বাট উনি অনেক দিন ধরে কাজ করতেছেন কনজারভেশনের পাশাপাশি আমাদের যেই জনসম্পৃক্ততাকে, বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর সম্পৃক্ততা, আদি জ্ঞানগুলোকে নিয়ে প্র্যাকটিস করা এবং আমাদের ইউথদের কানেক্ট টু দ্য কনজারভেশন, এই ব্যাপারগুলো নিয়ে। তো আমরা অনেকগুলো ব্যাপার নিয়ে আজকে কথা বলবো। সো লেটস ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। ন্যারেটিভ ডিসকোর্স পডকাস্টটা হচ্ছে আমাদের মেকি টিম এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায়। সো ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট সিজন 1. This is the first episode of our season 1 of the Narrative Discourse podcast, and আজকে আমি খুব এক্সাইটেড বিকজ আমি এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, নেচার কনজারভেশন, এই সব ব্যাপারগুলো নিয়ে যেই কয়টা মানুষের কাছ থেকে খুব বেশি শিখি, তার মধ্যে ওয়ান অফ দ্য পার্সন ইজ মোহাম্মদ আরজু ভাই। তো আরজু ভাই আমাদের সাথে আজকে আছেন। আরজু ভাইয়ের সাথে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো, আড্ডা দেবো, গল্প করব। বিশেষ করে আমাদের এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে যেই ন্যারেটিভগুলো আছে, একটা ট্র্যাডিশনাল গতানুগতিক ন্যারেটিভ, এটার বাইরেও যে ন্যারেটিভ থাকতে পারে, কাউন্টার ন্যারেটিভ, এটা নিয়ে আমরা একটু আজকে বেশি কথা বলবো। আরজু ভাই কেমন আছেন? সেই ভালো, কিন্তু কাউন্টার কিন্তু দিতে পারবো না। কাউন্টার দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ সবাই তো শুধু অ্যাটাকই করতেছে, কাউন্টার অ্যাটাকটা কেউ করতেছে না। আমরা কাউন্টার দিব আজকে, কোনো আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে নাই। দ্যাটস গুড। তাহলে আমরা আজকে ডিফেন্ড করবো, ঠিক আছে? আপনি ছোটো থেকে যখন বড় হয়ে উঠতেছিলেন, আপনার আশেপাশে যে এনভায়রনমেন্টগুলো, পরিবেশ, এবং এখনকার যে আপনার এখন লাস্ট অনেক বছর ধরে আপনি নিজের একটা অর্গানাইজেশন ছিল সেভ আওয়ার সি, ওটাতে আপনি ইউথদেরকে মোবিলাইজ করার চেষ্টা করেছেন এক সময়। এখন আপনি ইন্ডিজিনাস নলেজ, ইন্ডিজিনাস রাইট নিয়ে কাজ করতেছেন। তো আপনার ছোটোবেলার এনভায়রনমেন্টটা যেরকম ছিল, আপনার চারপাশে দেখেছেন, এখন যে জিনিসগুলো দেখেন, অলসো আপনার লাস্ট 20 বছর 25 বছরের যে কাজগুলো, এগুলো নিয়ে যদি আমাদেরকে একটু শুরুতে একটু জাস্ট বলতেন। বিশেষ কি বিষয়ে জানতে চান? এমনিতে ধরেন আগে তো পরিবেশ বিষয়ে আলাদা করে যে পরিবেশ একটা বিষয় চিন্তা করতে হবে, আমাদের ছোটবেলায় তো এরকম কিছু ছিল না। আমরা বইতে তো পড়ছি যে চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ, এটা আমার মনে আছে কোনো একটা ক্লাসের বইতে এরকম ছিল আর কি। ফলে আমি বুঝতে পারি যে আপনি হয়তো কি বলে ছোট একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন আর কি। ওই ক্ষেত্রে আমি বলবো যে আমার জন্ম এবং বেড়ে ওঠা হলো ভোলায়। ফলে নেচার বলে যা বোঝানো হয়, যে ওর মধ্যে তো ছিল যে হচ্ছে তখনও কিন্তু এই জেলা শহরগুলো আরবানাইজ বা সেমি আরবানাইজ কিছুই হয় না একদমই। আমার মনে আছে আমাদের পাকা রাস্তা বলে কিছু ছিল না। তার মানে এই না যে পাকা রাস্তা হলে নেচার থাকে না। আমি চাচ্ছি আপনি সম্ভবত যেটা জিজ্ঞেস করছেন যে এলিমেন্টস বা হচ্ছে বায়োডাইভার্সিটি, ফরেস্ট, ওয়েটল্যান্ডস, রিভার্স বলা তো আইল্যান্ড আর কি। তো ফলে ওর মধ্যে তো একটা কি বলে ডুবে থাকার মতো একটা ব্যাপার। কিন্তু দক্ষিণাঞ্চলের আরও কি বলে লাখ লাখ লোকেদের মতো ইন্টারনালি শহরে মুভ করার আগে তো বোঝা যায় না যে হচ্ছে নেচার কত ডিফারেন্ট হতে পারে আরবান এবং রুরাল। এবং আমার ধারণা আরও অনেকের জন্যই আমাদের জেনারেশনের যে হচ্ছে ইন্টারনালি মুভ করার পরে লোকেরা হলো আরও বেশি ইনভলভ হয়, বা হচ্ছে ডিক্লাইন যখন দেখে, ধরেন আপনি 10 বছর পর আবার গ্রামে গেলেন বা 5 বছর পর গেলেন, বা আপনি কন্টিনিউ যেতেই থাকেন, কিন্তু তারপরে হচ্ছে একটা সময় লাগে এই ডিফারেন্স হচ্ছে খেয়াল করতে। ফলে আমি বলবো ধরেন মোটামুটি সেমি আরবানাইজড জেলা শহর যেসব জায়গায় আছে বা উপজেলা শহরগুলো, এইগুলো কিন্তু আমার অনুমান মোস্টলি হচ্ছে গত 2001-2 থেকে শুরু করে গত 10-15 বছরে হেভিলি ন্যাচারাল ফিচার্সগুলো চেঞ্জ হয়েছে আর কি। ফলে এর মধ্যে আমাদের জেনারেশনে যারা ছিল, আপনি ঢাকায় বা হচ্ছে অন্য জেলাগুলোতে খোঁজ করলে দেখবেন অধিকাংশই এনভায়রনমেন্ট রিলেটেড যারা কাজ করে, অ্যাক্টিভিস্ট যাদেরকে বলা হয়, এই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে বেশি আসছে। কিন্তু আমার অনুমান এই ডিক্লাইন দেখা যায়, এটা একটা কাজ করে। কিছুটা আমাদের এনভায়রনমেন্ট সেক্টরে যে ইউথগুলো এখন কাজ করতেছে বা অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছে, তাদের একটা বড় অংশই নিজেদের এলাকার চেঞ্জটা দেখার পরে হয়তো সেটার একটা আর্জ বা সেটার একটা কষ্ট বা একটা ডিসস্যাটিসফ্যাকশন শহরে এসে হয়তো মোবিলাইজ করতে ওদেরকে কিছুটা হেল্প করতেছে, এরকম কিছু।
হ্যাঁ, ধরেন আমি যাদেরকে চিনি এদের অনেকেই হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসা, কিন্তু এর বাইরেও আবার অনেকেই আছে, অনেক যারা হলো শহরে বড় হয়েছে, বড় শহরে, ঢাকায় বা চিটাগাং বা অন্য কোথাও। সেই ক্ষেত্রে আবার আমার অনুমান অন্য একটা কাজ করে, যে হচ্ছে আরবান এনভায়রনমেন্টও তো গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষ হয়তো আরও কয়েক দশক পরে আরবান সেটেলমেন্টেই হচ্ছে থাকবে। সেই ক্ষেত্রে আরবান ব্যাকগ্রাউন্ড যাদের জন্ম বেড়ে ওঠা, তারাও কিন্তু এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজমের জায়গা থেকে আমি যেটা খেয়াল করি, নন আরবান এনভায়রনমেন্ট, প্রোটেক্টেড এরিয়া, ফরেস্ট, রুরাল এনভায়রনমেন্ট, এইগুলো নিয়েই বেশি চিন্তিত, যেহেতু তারা এটাকে ভ্যালু করে, যেটা আমাদেরকে হচ্ছে এই ডিক্লাইন, এই ডিগ্রেডেশন আমাদের বন্ধ করতে হবে বা ডিগ্রেডেশনের গতি কমাতে হবে। ফলে হচ্ছে দুই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসা লোকজনই কিন্তু আসলে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত ন্যাচারাল ফিচার্স, ন্যাচারাল প্রসেসেস মোটামুটি ব্যালান্সড অবস্থায় যেসব জায়গায় আছে, ওই জায়গাগুলো নিয়ে চিন্তিত। এমনকি যারা শহরে জন্ম এবং বেড়ে ওঠা, তারাও কিন্তু আরবান এনভায়রনমেন্ট নিয়ে আমার পর্যবেক্ষণ ওই রকম চিন্তিত না, বা মনে করে যে এটাকে হয়তো সাস্টেনেবল করা বা মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা সম্ভব কিনা, এই নিয়ে আমি অ্যাক্টিভিজম কম দেখি আর কি। আচ্ছা, আপনি তো নিজেও এক সময় একদম গ্রাসরুট প্লাস আরবানের অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলেন। আপনি নিজের একটা অর্গানাইজেশন ছিল সেভ আওয়ার সি নামে, এবং বর্তমানে আপনি আরেকটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, যেটাতে আপনার একটা কনসোর্টিয়ামের মতো কাজ করতেছেন। এই দুটো নিয়ে যদি খুব সংক্ষেপে একটু বলতেন শুরুতে। আচ্ছা, আমরা অনেকেই হলো ধরেন অ্যাক্টিভিজম বলতে, যাই হোক, একটা সংজ্ঞা তো আছে অ্যাক্টিভিজমের, ফলে আমি ধরেন আমরা কি সংজ্ঞা থেকে একটু সরে গেছি কিছুটা। না, অ্যাক্টিভিস্ট বা অ্যাক্টিভিস্ট না এটা বলবো না, এই আমি জানি না, কিন্তু অর্গানাইজ করার কাজ আমরা অনেক আগে থেকে করছি। ধরেন উপকূলীয় সামুদ্রিক প্রাণ প্রতিবেশ নিয়ে, মানুষের জীবন জীবিকা নিয়ে অর্গানাইজ করার কাজ আমরা অনেক দিন ধরে করছি, 2014 শুরু থেকে। এখনও নানাভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাজের জায়গা থেকে গত 5 বছরে হলো যে দেশের নানা ইস্যু নিয়ে তেমন একটা আসলে কাজ করা হয় না এভাবে, যেহেতু বেশিরভাগ সময় আমাকে বাইরে অন্যান্য দেশের কমিউনিটিগুলোর সাথে কাজ করতে হয়েছে আর কি। তারপরেও বন্ধুবান্ধব আছে, যুক্ত থাকার চেষ্টা করি আর কি। আচ্ছা, এখন আমরা একটা খুব ডিপ টপিকে ঢুকবো, ডিপ ডিসকাশন টপিকে ঢুকবো। সেটা হচ্ছে যে আমাদের এখানে তো একসময় কলোনি ছিল, কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টেও যদি চিন্তা করি বা এশিয়াতেও যদি চিন্তা করি, বিভিন্ন সময় কিন্তু অ্যাটাক বারবারই হয়েছে। হালাকু খানের সময় থেকে যদি চিন্তা করি, বা চেঙ্গিস খানের, মানে অ্যাটাকটা সবসময় আলেকজান্ডার দ্য গ্রেটের সময়। মোটা দাগে যদি বলি যে কলোনির উদ্দেশ্যটা আসলে কী থাকে, কিংবা কলোনিয়াল অ্যাটাকের মধ্যে ডিফারেন্সগুলো কী কী হয়, কিংবা কলোনিয়াল যে প্র্যাকটিসগুলো, সেগুলো এখন পর্যন্ত এসে আমাদের নেচার, এনভায়রনমেন্ট বা বায়োডাইভার্সিটি বা আমাদের ফুড সিস্টেম বা আমাদের সাধারণ যে মানুষজন আছে তাদের লাইফে কীভাবে ইফেক্ট ফেলতেছে, মানে ওভারঅল কলোনি নিয়ে আমাদেরকে একটু, মানে আমি একটু নিজেও জানতে চাই, জ্ঞান দেন আমাদেরকে একটু কলোনি নিয়ে। না, আপনি তো একটু আগে বললেন যে এইগুলো কথা বললে লোকেরা বলে যে আপনারা পৃথিবীকে পিছায় রাখতে চান নাকি। না, কলোনিয়ালরা তো, আমরা যারা এখন একসময় কলোনি ছিল, তারা তো এখন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোই, তো তাদের মতো করে নিশ্চয় হতে পারলে আমরা ওদের মধ্যে হয়ে যেতাম। না, এটা কি ধরেন যে মানে আপনাকে তো বললাম যে এটা আসলে ওইভাবে দেখলে তো আসলে মুশকিল কথা বলা। ধরেন যে সেমান্টিক্স দিয়ে তো আসলে কথা বলা কষ্টকর। মানে পৃথিবী কই যাবে, ধরেন আমাদের তো টাইম মেশিন নাই যে আমরা সামনে যাব না পিছিয়ে যাব, ফলে এগুলো দিয়ে আসলে থাকতে হবে সব সময়। এই ধরনের ভাষার মধ্যে আসলে বোঝা যায় না যে আমরা কি আলাপ করতেছি। কিন্তু আমি তো ইতিহাসবিদ না, তাই না? এইসব কোনো ক্ষেত্রে আমার কোনো এক্সপার্টাইজ নাই। কিন্তু যেইটা ধরেন আমরা যে সমস্যাগুলো ফেস করতেছি এখন, মানে ওই অর্থে এমনিতে অতীত নিয়ে কিন্তু ধরেন ব্যক্তিগতভাবে আমি চিন্তিত না। আমি বলতেছি না চিন্তিত হওয়া যাবে না, বা কি হয়েছে না হয়েছে, লোকজন বলে না এগুলো পেছনে এগুলো ধরে থাকলে হবে, তো এগুলো ধরে থাকার ব্যাপার আসলে না, এগুলো নিয়ে চিন্তিত না। কথা হলো এখন ধরেন আমরা প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা, গভর্নেন্স ম্যানেজমেন্ট দুইটাই, বা হচ্ছে কনজারভেশন ম্যানেজমেন্ট, বা হলো বায়োডাইভার্সিটি কনজারভেশন, সাস্টেনেবল ইউজ, যেটাই বলেন না কেন, এগুলো নিয়ে যখনই আমরা দেখি যে এখন আমরা যেই চ্যালেঞ্জগুলো ফেস করতেছি এইগুলো দীর্ঘমেয়াদে মোকাবেলা করবার উপায়টা কি, তখনই ব্যক্তিগতভাবে
আমি দেখছি যে তাইলে যেই ধরনের রাজনৈতিক অবস্থা, যেই ধরনের প্রাতিষ্ঠানিক পরিকাঠামো মধ্যে দিয়ে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করতেছি, সেটা তো ধরেন আমরা সবাই জানি, এটা অস্বীকার করার কিছু নাই। বাংলাদেশে আপনি যে কোনো 30 বছর ধরে 40 বছর ধরে যারা কাজ করে, আমাদের সিনিয়র যারা আছেন এগুলো, তাদেরকে জিজ্ঞেস করেন যে এটার মধ্যে দিয়ে করা যাচ্ছে না আসলে, সেইটার কারণটা কি। এখন সেটা যদি আমি খুঁজতে যাই, যেটা ব্যক্তিগতভাবে আমরা খুঁজছি, আমরা বুঝবার চেষ্টা করছি, সেটা হলো দেখা গেল যে ধরেন ব্রিটিশদের যে শাসন এবং অত্যাচারের মধ্যে যেই ধরনের অবস্থা, গভর্নেন্স, ম্যানেজমেন্ট সার্বিকভাবে গড়ে উঠছে, প্রাতিষ্ঠানিক পরিকাঠামো, এইটার থেকে সামনে যেতে না পারলে আমরা বলি যে আমাদের সামনে যেতে হবে আসলে। ফলে এটা তো আসলে পেছনের আলাপ করে শুধু সমালোচনা করবার ব্যাপার না। তো এইটা ওইটার সাথে যুক্ত, ওইটা আলাপ না করে আমরা আসলে বুঝতে পারতেছি না যে হলো যে এটা কিভাবে হলো, তাহলে আমরা এর সামনে কিভাবে যাব আর কি। ফলে কলোনির যেটা আপনি বলছেন, ধরেন একাডেমিক যে সমস্ত ব্যাপার আছে, যে এটাকে অধ্যয়ন করবার ইয়ে করার, ওই ব্যাপারে আমার আগ্রহ নাই, এটা আমার যোগ্যতাও নাই, এক্সপার্টাইজও নাই। কিন্তু আপনি বলেন অনেক আক্রমণ হয়েছে, কারণ সেগুলোর সাথে কলোনির তফাৎটা কি ছিল? একটা হলো যে রাজ্য দখল করা, যুদ্ধ বিগ্রহ, বা ধরেন এর আগে মুঘলরা এখানে এসে সেটেল করে গেছে বা রিসোর্স এক্সট্রাকশন করে নিয়ে গেছে কিনা, সেটা হলো প্রশ্ন। কিন্তু কথা হলো যে ব্রিটিশরা বা ইউরোপিয়ান কলোনি যেভাবে হয়েছে দক্ষিণ এশিয়া সহ অন্য জায়গায়, সেটা কিন্তু আগের এই আক্রমণ প্রতি আক্রমণের চাইতে অনেক ক্ষেত্রে মৌলিকভাবে আলাদা আর কি। সেটা হলো এই কলোনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের শুরুর দিক থেকে শুরু করে এইটার ধরেন বৈশিষ্ট্যটাই ছিল যে হলো কৃষিতে এবং ভূমি ব্যবস্থাপনায় এবং হলো রিসোর্স এক্সট্রাকশনের ক্ষেত্রে বিরাট পরিবর্তন, নীতিগত পরিবর্তন। এখন আমি হয়তো এটা বলতে পারি না, এটা সব সময় হয়েছে। ধরেন গ্রিকরা যখন পুরো ভূমধ্যসাগরীয় অঞ্চলে সরাইছে, এগুলো সব কিছু পরিবর্তন আসছে। তো পরিবর্তন তো এটা হতেই থাকে। বিশাল মাইগ্রেশন হয়েছে পৃথিবীতে নানা জায়গায়, তাই না? সেটা তো আক্রমণ প্রতি আক্রমণ ছাড়াও হয়েছে। কিন্তু এখানকার পরিবর্তনের গুণগত যেটা বৈশিষ্ট্য, সেটা হলো যে ধরেন রিসোর্স এক্সট্রাকশন করার পরে সেইটা ধরেন কোন জনগণের কাজে লাগতেছে, এটা ধরেন একটা বিজনেস মডেল হিসেবে হয়েছে। কিন্তু ধরেন এইখানে আমি একটা উদাহরণ দিই শুধু, ধরেন আমাদের যে বৈচিত্র্যপূর্ণ যে হচ্ছে ডায়েট ছিল, শস্য বা একই অঞ্চলে একই রকমের কৃষি তো ব্রিটিশদের আবিষ্কার না, তাই না? কৃষি হাজার বছর ধরে নানা ফর্মে ছিল, এটা লোকালি ইভলভ করছে, নেটিভরা এটা করছে, ইন্ডিজিনাস নানা উপায় ছিল, ট্রেডিশনাল উপায় ছিল, এটা হয়েছে। কিন্তু ধরেন ব্রিটিশরা দেখছে যে একটা কৃষির উদাহরণের জন্য, যে আন্তর্জাতিক কৃষির যে বাণিজ্য বা কৃষিজাত পণ্যের দ্রব্যের যে বাণিজ্য, তার মধ্যে যেটা তার জন্য সবচেয়ে লাভজনক, সেইটাই কিন্তু সে কৃষিতে চাপাই দিছে। বা সেইটা যাতে হয়, ইন্টেন্সিভ মনোকালচার যাতে হয়, সেই জন্য সে ভূমি ব্যবস্থাপনা, কৃষি ব্যবস্থাপনা, রাজস্ব ব্যবস্থাপনা সবকিছু চেঞ্জ করছে। ফলে স্বার্থ, এইখানকার প্রাণ প্রতিবেশের স্বার্থ, এখানকার মানুষের জীবন জীবিকার স্বার্থ, এখানকার মানুষের ভালো মন্দ, ওয়েলবিং, এটা কোনো এই কমিউনিটির মধ্যে, এই কলোনির ব্যবসার মধ্যে নাই। কিন্তু সেটা হলো এখান থেকে নিয়ে যাওয়া, ছোটবেলায় আমরা ওইটাই হলো তার। ছোটবেলায় আমরা একটা ছোট্ট নাটক পড়তাম, নীল দর্পণ, যেখানে নীল চাষের একটা, এবং ছোটবেলায় সমাজ বইও পড়েছি ইতিহাসে, নীল চাষের জন্য ইন্টেন্সিভ ফার্মিং করার জন্য কৃষকদেরকে একদম চাপায় দেওয়া হতো। তো এটাও কি একটা এরকম অন্যান্য যে শস্যগুলো, ধান, যেমন এখন আমরা প্রচুর ধান উৎপাদনের জন্য খুব দেখি, তারপরে পাট চাষের জন্য যেটাকে আমরা বলি গোল্ডেন ফাইবার, সোনালী আঁশ। তো এই ধরনের যেই মেসিভ ইন্টেন্সিভ ফার্মিংগুলো আগেকার ওই সিস্টেম থেকে চেঞ্জ করার পেছনে কি তার মানে কলোনির একটা বড় ভূমিকা আছে? হ্যাঁ, মানে কৃষি একটা উদাহরণ। এখন ধরেন যে যোগাযোগের ক্ষেত্রে, তাই না, বা হচ্ছে অন্যান্য প্রাকৃতিক সম্পদ, ধরেন বনজ সম্পদ যেগুলো আমাদের, যে বন, সেইখানে কি ধরনের বন থাকবে বা কি ধরনের প্লান্টেশন ফরেস্ট্রি হবে, এই সব কিছুই হচ্ছে এইখানকার মানুষের দীর্ঘমেয়াদী বা মানুষ ছাড়া অন্যান্য প্রাণবৈচিত্র্যের দীর্ঘমেয়াদী স্বার্থ বা পরিবেশগত টেকসই অবস্থার কথা, এটা কিন্তু কোনো প্রাধান্য ছিল না। আপনি যদি তুলনা করেন, ধরেন এর আগে যারা ছিল, এর আগে যে ম্যাস মাইগ্রেশন ছিল মধ্য এশিয়া থেকে বা অন্য জায়গা থেকে, বা রুলিং ডাইনেস্টি আকারে, যেমন ধরেন মুঘল বা অন্য যারা ছিল, তারা কিন্তু ধরেন এইখান থেকে
তারা যেখান থেকে আসছে সেইখানকার কমিউনিটিকে, সেইখানকার শাসক গোষ্ঠীকে ফিনান্সিয়ালি লাভবান করার জন্য এইখান থেকে রিসোর্স এক্সট্রাকশন করবে বা এইখানে দেশ চালাবে, এটা কিন্তু ছিল না। তারা নিজেরাই এখানে কিন্তু চলে আসছে। হ্যাঁ, তারপর পরিবর্তন তো আসছেই। ওখানকার লোকজনের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি বা পৃথিবীর আরও জায়গা থেকে তখন যারা আসছে এখানকার এই সেন্টারকে কেন্দ্র করে মুঘল এবং অন্যান্য আমলে, সেইটার সাথে ইন্টারাকশনের মধ্য দিয়ে ধরেন সেচ, কৃষি, যোগাযোগ, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবই তো চেঞ্জ হয়েছে। তো এইটা যুগে যুগে ধরেন নানা ক্ষেত্রে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে মাইগ্রেশন এবং রুলিং ডাইনেস্টি চেঞ্জের মধ্যে এটা হয়ে আসছে আগে থেকে। কিন্তু এগেইন ধরেন ইউরোপিয়ান কলোনি ভারত সহ, বাংলাদেশ সহ বর্তমানে বা অন্যান্য এলাকায়, আফ্রিকায়, আমেরিকায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা যেখান থেকে আসছে সেই সেন্টারকে ব্যাক হোম, ওইটাকে ফিনান্সিয়ালি প্রফিটেবল করবার জন্য যে কোনো ধরনের অত্যাচার, দুঃশাসন, ডিস্ট্রাকশন তারা করছে। হ্যাঁ, মানে হচ্ছে এটা হলো ধরেন এক্সট্রাকশনের উৎস, আনসাস্টেইনেবল লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়াল এক্সট্রাকশন ইন দ্য ফরমেট অফ এগ্রিকালচার বা অন্যান্য জায়গা থেকে ন্যাচারাল রিসোর্সেস। ফলে এটা ধরেন এটা গুণগত তফাৎ। এখন এটা নিয়ে আলোচনা করবার উদ্দেশ্য কি? আলোচনা করবার উদ্দেশ্য স্রেফ আলোচনা করার জন্য না, আলোচনা করবার উদ্দেশ্য হচ্ছে তাহলে ওই মডেলে ইকোনমি রেখে আমরা অনেকেই ধরেন মনে করি এখনও কম বেশি মডেল ওরকমই আছে, অনেক গুণগত চেঞ্জ আসছে নানা কারণে, যেহেতু ধরেন ইউরোপের বাইরে অনেক ইকোনমিক সেন্টার তৈরি হয়েছে, পাওয়ার তৈরি হয়েছে এশিয়ায়, আফ্রিকায়, নানা জায়গায়। কিন্তু ধরেন যে মোটা দাগে এখনও ওই জায়গায় আছে, কিন্তু যে ধরেন কার ইন্টারেস্টের উপর নির্ভর করে এখানকার রাজনীতি, এখানকার অর্থনীতি বা এখানকার কনজারভেশন গভর্নেন্স হবে, বিশেষ করে কনজারভেশন গভর্নেন্সের জায়গা থেকে ইউরোপিয়ান মডেলে কিন্তু আছে। এবং যদি এখনো দেখি আমাদের যারা ফার্মার তারাও তো অ্যাকচুয়ালি লাভটা পাচ্ছে না, কিন্তু আমরা যখন একটা অর্থ বছরের হিসাব করি যে আমাদের ফুডে, খাদ্যে এত স্বয়ংসম্পূর্ণ, প্রোটিনে, মাছে এত কিছু, কিন্তু যে ফিশার ফোকটা মাছটা ধরতেছে বা যে এত কষ্ট করে ফার্মিংটা করতেছে তার তো খুব বেশি লাভবান হচ্ছে না আসলে দেখতে পাচ্ছি। অর্থ কৃষকের যে পেশাটা থেকে তো কিছুটা মানে সম্মানের জায়গা থেকেও দিনে দিনে আমরা সরাই দিচ্ছি, কৃষক বা চাষা যেটা বলতেছি আমরা। তো এটার মানে এখন আমাদের এই মোটা দাগে ফুড প্রোডাকশন, খাদ্য উৎপাদন বা বন কনজারভেশন, ফরেস্ট কনজারভেশন, এগুলোতে কলোনিয়াল প্র্যাকটিসগুলো তো এখন কিছুটা আমরা দেখতেই পাচ্ছি বা রয়ে গেছে আসলে। হ্যাঁ, মানে ধরেন যে হয়তো আগের মতো করে নাই, কিন্তু ধরেন আন্তর্জাতিক সম্পর্কের জায়গা থেকে সেই সম্পর্ক ধরেন বাংলাদেশের সাথে অন্যান্য দেশের যে ধরনের ব্যবসা বাণিজ্যের বা রাজনৈতিক যে ধরনের সম্পর্ক, সেইটা কিভাবে ধরেন আমাদের এখানকে কনজারভেশন ম্যানেজমেন্ট বা এগ্রিকালচারকে প্রভাবিত করে। আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন আমরা সবাই কিন্তু ধরেন ম্যানগ্রোভ, সুন্দরবন রক্ষা করতে চাই, তাই না? বা ওইখানকার আমাদের যে গুরুত্বপূর্ণ প্রাণবৈচিত্র্য আছে, ওয়ান অফ দ্য লাস্ট রিমেইনিং ফরেস্ট এখনও যেখানে আছে, ওগুলো আমরা রক্ষা করতে চাই। সেখানে অন্যতম প্রধান ধরেন যে কারণ কি, থ্রেট কি, যে কারণে আমরা প্রচুর ম্যানগ্রোভ হারাইছি বা এখনকার যেটুকু টিকে আছে সেটাও অনেক স্ট্রেসের মধ্যে আছে, সেটা হচ্ছে ধরেন চিংড়ি চাষ। আর শুধু বাংলাদেশে না, দক্ষিণ এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় চিংড়ি চাষের কারণে আমরা কিন্তু অনেক ম্যানগ্রোভ ডিফরেস্টেশন হয়েছে। তো এখন সেইটা কি কারণে হচ্ছে? ধরেন আমরা বললাম যে চিংড়ি চাষ করলে স্থানীয় যারা মানুষ তাদের জীবন জীবিকার উপকার হবে বা হলো কর্মসংস্থান হবে, এটা তো লাগবে, লোকজনকে আপনার খাইতে পড়তে দিতে হবে না, এগুলো হচ্ছে ধরেন আর্গুমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে ধরেন এই চিংড়ি আমাদের অধিকাংশই কিন্তু রপ্তানিমুখী, এবং সেই চিংড়ি চাষ করবার জন্যে এটা আপনাকে মনোকালচার করতে হবে, ইন্টেন্সিভ ফার্মিং করতে হবে। বৈশিষ্ট্যের জায়গা থেকে এটা খুব পরিষ্কার, আমাদের গত অনেক দশকের অভিজ্ঞতা থেকে এটা পরিষ্কার যে কোনো ইন্টেন্সিভ ফার্মিং, মনোকালচার অফ এনি ভ্যারাইটি, এনি স্পিসিস, এইটা শেষ পর্যন্ত স্মল হোল্ডার ফার্মার বা ফিশারের গ্রোয়ার্সের কাছে থাকে না। এটার যে বৈশিষ্ট্য, এটার যেই ধরনের এনভায়রনমেন্ট লাগে, যেই ধরনের এইটার হচ্ছে বায়োডাইভার্সিটিটাকেও নষ্ট করতেছে। এক্স্যাক্টলি, ধরেন এটাকে অসুখ বিসুখ থেকে করে রাখা বা হচ্ছে পুরো যে প্রোডাকশন মডেল, যে আপনাকে প্রচুর উৎপাদন করতে হবে, ইউরোপিয়ান বা যেই সব জায়গায় আপনি রপ্তানি করবেন সেই সব জায়গার স্ট্যান্ডার্ড অনুযায়ী এটাকে সেফ রাখতে হবে, তাদের কনজিউমাররা যাতে এটা খেয়ে বিপদে না পড়ে, অসুস্থ না হয়, এই যে পুরো আয়োজন করা, এটার জন্য আপনি স্মল হোল্ডার হইলে, ধরেন এটা পৃথিবীতে খুব কমই উদাহরণ আছে যে লার্জ স্কেল ইন্টেন্সিভ এবং হচ্ছে মনোকালচার ছাড়া, সেটা চিংড়ি হোক, সেটা অন্য একটা দানা শস্য হোক বা সেটা একটা ফ্রুটস হোক, এটা সম্ভব না। তো ধরেন
এখন আপনি বলতে পারেন ম্যানগ্রোভ রক্ষা করা, সুন্দরবনের প্রাণবৈচিত্র্য রক্ষা করার আলাপে আপনি এই ট্রেডের আলাপ, এগ্রিকালচার আলাপ কেন করতেছেন? তাই না? এখন ধরেন কেন করতেছেন সেটা আপনি দেখতেই পাচ্ছেন যে ম্যানগ্রোভ আমাদের ডিফরেস্টেশনের অন্যতম কারণ হলো এই চিংড়ির ইন্টেন্সিভ মনোকালচার ফার্মিং। সেইটার পেছনে যুক্তিটা কি? যুক্তিটা হলো মানুষকে খেতে পড়তে দিতে হবে না। কিন্তু ভাই আমাদের তো শুধু বাংলাদেশে না, ধরেন মালয়েশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ পূর্ব এশিয়ায় আরও নানা জায়গায় আমাদের এই অভিজ্ঞতা আমাদের আছে। আপনার ডেটা বলতেছে যে প্রথমত যেই যুক্তি আমাদেরকে দেয়া হয় যে এটা মানুষের জীবন জীবিকার জন্য, আমরা দেখছি না অধিকাংশ মানুষের জীবন জীবিকা এটা থেকে উপকৃত হয় না। হ্যাঁ, কারণ এটা স্মল স্কেলে এই ধরনের রপ্তানিমুখী ইন্টেন্সিভ মনোকালচার স্মল স্কেল ফার্মারের হাতে আপনি শুরু করলেও থাকে না। আয়রনির জায়গা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, যেমন ধরেন এমন অনেক বেসরকারি সংস্থার মাধ্যমে এগুলো শুরু হয়। এটা কিন্তু খুবই একটা দুঃখজনক আয়রনির ব্যাপার যে হলো বা শুধু বাংলাদেশ অন্য জায়গা দেখা গেলো, হয়তো আপনি ইতিহাস খোঁজ করলে দেখবেন, আমি জানি না, আন্দাজে বলতেছি, কিন্তু যেহেতু ব্যবসায়ের যে বৈশিষ্ট্য এটা এভাবেই হয় আর কি, যে ছোট্ট R&D বা পাইলটিং কিন্তু কোনো এনজিওর মাধ্যমেই হয়। হ্যাঁ, এনজিওর মাধ্যমে হয়। কারণ হচ্ছে এরকম নতুন একটা জিনিস সাধারণত আমাদের মতো দেশে একটা লার্জ স্কেল ব্যবসা এটা নিবে না, যে যেটা কখনো হয় নাই এইটা আমি না আমাদের ব্যবসায়িক যে কালচার R&D এটা হয় না। ফলে অধিকাংশ ক্ষেত্রেই ধরেন ডেভেলপমেন্ট এনজিও গুলো বা যারা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে বা পভার্টি ইরাডিকেশন কথা বলে তাদের মাধ্যমে এটা শুরু হয়। কিন্তু এটা আমরা বুঝে গেছি এতদিন পৃথিবীর নানা দেশে দেখে যে এটা এদের হাতে থাকে না। দুই হচ্ছে যে হ্যাঁ, মানে হয়তো একটা প্রজেক্ট আমি শুরু করলাম যে চিটাগং হিল ট্রেক্সে যে মেকিং মার্কেট ফর দ্য ইন্ডিজিনাস উইমেন কমিউনিটি, ধরেন কফি রাইট। কিন্তু কফি তো ওখানকার ইন্টেন্সিভ ফার্মিং কখনো ছিল না, মনোকালচার ছিল না। কিন্তু কফি করতে গিয়ে জুমের যে অন্যান্য ভ্যারাইটিসগুলো বা অন্যান্য ফসলের উপর ডিপেন্ড করে যে বায়োডাইভার্সিটিগুলো ছিল ওটাও গন। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে কি, তার মানে হলো যে আমাদের যে অভিজ্ঞতা, যে ডেটা, যে ইতিহাস আমাদের কাছে আছে, আপনি যখন এই ধরনের একটা যেহেতু রপ্তানিমুখী করতে হবে, আগে হয়তো ধরেন আমি যদি উদাহরণ দিই, ধরেন ব্রিটিশরা বললো যে আমার দানা শস্য লাগবে, আমার ধান লাগবে, আমার টেক্সটাইলের জন্য পাট লাগবে, তাই না, ফাইবারের জন্য পাট লাগবে, ফলে এইগুলোই মনোকালচার করতে হবে। এটা কি সে ধরেন আদেশ লিখে দিছে কোনো আইনে, আমি জানি না। কিন্তু বাস্তবতা হচ্ছে যেহেতু এইখানকার রেভিনিউ এবং হচ্ছে বেসামরিক প্রশাসন কোম্পানি দখল করছে, তারা যখন এটা এদের হাতে তুলে দিছে, জমিদার বা অনেক চেঞ্জ হয়েছে মাঝখানে, কিভাবে রাজস্ব হবে, কিভাবে ব্যবস্থা হবে, কোম্পানি থেকে ব্রিটিশ রাজের কাছে গেছে, ওইগুলোর মধ্যে বাস্তবতাটা তৈরি করা হয়েছে যে প্রজাদের ধান এবং পাট ছাড়া বা মাঝখানে নীল ছাড়া বাকিগুলো চাষ করার উপযোগিতা নাই। তো এখনও তো আমরা দেখি আমাদেরকে বলা হয় যে 100% না হইলেও মোটা দাগে রপ্তানিমুখী ইকোনমি ছাড়া এখানকার মানুষের কর্মসংস্থান বা ইয়ে নাই, এটা আমাদেরকে বলা হয়। কিন্তু আমরা আবার দেখি যখনই এরকম একটা উদাহরণের দিকে আমরা তাকাই, সেটা চিংড়ি বলেন বা অন্যান্য মনোকালচার বলেন, তখন দেখা গেল যে এতে মানুষের জীবন জীবিকার লং টার্মে কোনো উপকার হয় না, এটা লার্জ স্কেল গ্রোয়ারদের কাছে চলে যায়। বরং হচ্ছে স্থানীয় মানুষ ওইখানকার প্রাকৃতিক সম্পদ, ওইখানকার বন, ওইখানকার ওয়েটল্যান্ড, ওইখানকার নদীর থেকে যেই ধরনের সেবা এবং পণ্য পাইতো, ইকোসিস্টেম গুডস অ্যান্ড সার্ভিসেস যেটাকে বলা হয় টেকনিক্যালি, এইটাও সে হারায়, তাই না? নিজের ল্যান্ড, নিজের অধিকার, নিজের রাইট। হ্যাঁ, তো ফলে এই যে রাজনৈতিক এবং বাণিজ্যের যে সম্পর্ক, যেটাতে আমরা ধরেন সাবেক কলোনিয়াল পাওয়ারদের পরামর্শে যে আমরা ঠিক করি, সেটা তো আমাদের জন্য কোনো কাজে দিচ্ছে না ওই অর্থে, তাই না? মানুষের জীবন মান উন্নয়নে, খাদ্য নিরাপত্তা বাড়ানোর জন্য। তো ফলে ধরেন এই কলোনির আলাপ তো প্রাসঙ্গিকভাবে চলেই আসে। এখন আপনি ধরেন সুন্দরবনের চারপাশে আপনি বাফার জোন ইকোলজিক্যালি যেটাকে বলে, সেটা আপনি নষ্ট করে ফেলতেছেন, ধরেন চিংড়ি চাষ করে বা কাঁকড়ার ফেটেনিং করে বা অন্য কিছু একটা মনোকালচার করে। তো এটার বাইরে আলাদা করে ছিটমহলের মতো একটা বন তো রক্ষা করা যায় না, এটা আমরা জানি। এগুলো তো কানেক্টেড, তাই না? ইকোসিস্টেমের ইন্টিগ্রিটি বা ইকোসিস্টেম কতটুকু রিচ হবে সেটার উপর নির্ভর করে। বা ধরেন সুন্দরবনের ভেতরেও, তাই না, এখন চায়নায় ধরেন জীবন্ত মাডক্রাব যে চলে যাচ্ছে, এইটাই যদি মডেল হয় যে আমরা একটা জিনিস ধরবো, বিক্রি করে দেবো, বা হচ্ছে কোনো একটা এগ্রিকালচার মনোকালচার করব বাইরে রপ্তানি করবার জন্য, সেখানে টেকনিক্যালি কি পরিণত হয় তারও আগের কথা বোঝা সহজ। যদি আমরা দেখি যে ধরেন যে কোনো একটা এগ্রিকালচারে, শিল্পে বা যে কোনো জায়গায় পরিবর্তন হলে সেখানে আগে একটা লোক, কজন লোক মালিক ছিল বা কতজন লোকের কর্তৃত্ব ছিল, কতজন লোকের অধিকার ছিল ওই জমিতে, ওই জলায়, ওই ওয়েটল্যান্ডে, ওই নদীতে, সেটা কমবে না বাড়বে আপনি যখন এগ্রিকালচার বা এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেসের কোনো মডেল চেঞ্জ করবেন?
ধরেন আগে চিংড়ি চাষ ছিল না, এখন আপনি চিংড়ি চাষ করতে চান, তাইলে আমাদের যেটা বিশ্লেষণ এবং পূর্বানুমান করতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা আগে এখানে হয়তো 10,000 লোক স্বাধীনভাবে কমিউনিটির অংশ হিসেবে তার জীবিকার চর্চা করত। আমি যদি এখানে চিংড়ি চাষ চালু করি, এই যে এন্টারপ্রেনারশিপ বা এই যে স্মল হোল্ডার তার সংখ্যা বাড়বে না কমবে? যদি কমে তাইলে বুঝতে হবে এটা ভালো লক্ষণ না। দীর্ঘমেয়াদে এটা লোকজনের জবও দেবে না, কর্মসংস্থানও দেবে না, বা হচ্ছে ইন্টেন্সিভ হলে যেটা ইকোলজিক্যাল ডিগ্রেডেশন হয় ওই দিকে হলে এটা যাবে। এটার সাথে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে বাংলাদেশের মতো দেশে না, পৃথিবীর যে কোনো জায়গায় এখন এগ্রিকালচার যদি হচ্ছে সাস্টেইনেবল না হয় তাইলে আলাদা করে দুই একটা প্রোটেক্টেড এরিয়া রক্ষা করা সম্ভব না। এটা আমাদের চোখের সামনে প্রমাণ আছে। ফলে এই ডেটা অস্বীকার করতে চাইলে তো কিছু করার নেই। বললেন যে আমাদের একটা রপ্তানিমুখী সবকিছু করার যে প্রবণতাটা, যেটা আমাদের কলোনি থেকে একদম শুরু হয়েছে কাইন্ড অফ আমাদের মেন্টালিটিটা, এবং সেটা শুধুমাত্র এখন শুধু ক্রপ বা শিম বা ফিশের চাইতেও যে গার্মেন্টস আমাদেরকে করতেই হবে। দেখা যাচ্ছে যে আমাদেরকে গার্মেন্টস ইউরোপে রপ্তানি করতে হবে, রেডিমেড গার্মেন্ট, বা এটা যেটা করতে গিয়ে আমাদের যে প্রাণ প্রকৃতি বা আমাদের নদীগুলো বা আমাদের ওয়েটল্যান্ডগুলো বা খালগুলো এগুলোও কিন্তু শেষ হয়ে যাচ্ছে অলসো। এবং এই গার্মেন্টসটার একটা সাস্টেনেবল ওয়ে অফ গার্মেন্টসের মডেলও কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই, যেটার কারণে আমরা তুরাগ বা শীতলক্ষার অনেক নদীর পানির রং পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, এই যে একসময় যেটা প্রচণ্ড জুটটাকেই রপ্তানি করতে হবে একটা মেন্টালিটি ছিল, ওটাই কি কাইন্ড অফ কিছুটা এখন শিফট করে আমাদের এই যে গার্মেন্টসটাকেই রপ্তানি করতে হবে, কিংবা রপ্তানিমুখী করলেই শুধুমাত্র আমরা বাংলাদেশ সাস্টেন করবে, এই টাইপের মেন্টালিটিটা কিছুটা শিফট হয়েছে হতে পারে এরকম কলোনিয়াল মাইন্ডসেটের কারণে, বা ওই টাইম সময়ের সাথে সাথে কলোনিটা চেঞ্জ হয়, শিম থেকে চেঞ্জ করে গার্মেন্টস আসছে, এরকম হতে পারে তখন? না, এটা হলো যে ধরেন আমদানি রপ্তানি তো থাকবে। ধরেন পৃথিবীর অন্যান্য দেশের মানুষের যেটা লাগে, যেটা আমরা করতে পারি, সেটা সেবা হোক পণ্য হোক, সেটা তো আমি বিক্রি করব বাইরে, বা সেটা তো আমি বাইরের লোককে দেব। প্রশ্ন হচ্ছে সেটা কিভাবে আমি ঠিক করি যে বাংলাদেশে আমার দেশের মানুষের জন্য, আমার দেশের মানুষের জীবন জীবিকা, এখানকার প্রাণ প্রতিবেশের জন্য, ভালোর জন্য কোন জিনিসটা হলো আমি এখানে উৎপাদন করতে পারি বা সেবা অর্গানাইজ করতে পারি যেটা পৃথিবীর অন্য দেশের মানুষের কাজে লাগে। এইটা ধরেন যে আন্তর্জাতিক বাণিজ্য পৃথিবীতে 1000 বছর পুরনো, আরও পুরনো হতে পারে, তাই না? গ্লোবাল ট্রেডিং। হ্যাঁ, গ্লোবাল ট্রেডিং। কিন্তু কথা হচ্ছে যে সেই গ্লোবাল ট্রেডিংয়ে আমি একটা দেশ হিসেবে, একটা জনগোষ্ঠী হিসেবে কি বেচবো আর কি কিনবো, পণ্য হোক সেবা হোক, সেটা তো আমার এইখানকার লং টার্ম ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটি চিন্তা করে হতে হবে। কারণ এতদিনে আমরা কিন্তু এটা জেনে গেছি, এই যে ক্লাইমেটের সংকট, পরিবেশগত সংকটের মধ্যে আমরা জেনে গেছি যে আমার যে ভূমি আছে, আমার যে ইকোলজিক্যাল এবং হচ্ছে প্রাকৃতিক সম্পদ আছে, এইটাকে দীর্ঘমেয়াদে টিকায় রাখতে পারার মধ্যে হলো সার্থকতা, তাই না? এটা অশেষ না, এটা আমরা কিন্তু এতদিনে বুঝে গেছি, তাই না? তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা কি যখন বাংলাদেশে ধরেন গার্মেন্টস চালু হয়েছিল, রেডিমেড গার্মেন্টস, সেইটা তো যদি ওই চিন্তা করে হয়ে থাকে না করে হয়ে থাকে সেটা আমি জানি না, কিন্তু এখন যেটা দেখতে হবে যে ধরেন এই গার্মেন্টস থেকে কত লোকের হলো ধরেন যে ন্যূনতম জীবন জীবিকা হচ্ছে, যেটা সম্মানজনক, তাই না? বা হচ্ছে এটার আমার ট্রেড অফ কি, এই গার্মেন্টসের কারণে, দূষণের কারণে কি ক্ষতি হচ্ছে, সেইটার কারণে আমার উপকার হচ্ছে নাকি অপকার হচ্ছে। এখন দীর্ঘমেয়াদে সেই চিন্তা তো করতে হবে। স্বল্প মেয়াদে আপনি তো চাইলেও গার্মেন্টস বন্ধ করে দিতে পারবেন কি না পারবেন সেইটা আমি জানি না, বা সে ব্যাপারে ফলে আমার কোনো মন্তব্য নাই। কিন্তু কথা হলো যে এগুলোর জন্য ধরেন যে সিরিয়াস বিশ্লেষণ হতে হবে বা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে যে গার্মেন্টসের কারণে দীর্ঘমেয়াদে এইখানকার সেটা স্বাস্থ্য হোক, তাই না, এখানকার মানুষের খাদ্য নিরাপত্তা হোক, আপনি বললেন যে দূষণ যেভাবে হচ্ছে বা পরিবেশগত ভারসাম্য, আমার ব্যক্তিগত জায়গা থেকে হলো সবচেয়ে বড় উদ্বেগ হলো ধরেন জনস্বাস্থ্য, বড় উদ্বেগ হলো মানুষের খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য। পাশাপাশি অন্যান্য প্রাণবৈচিত্র্যের ব্যাপারও আছে, যেটা ন্যাচারালি হলো চলে আসে। যদি এটা যদি ঠিক থাকে তখন আপনার অন্য কেউ জায়গা দিতে হয়। বায়োডাইভার্স ইকোসিস্টেম এনভায়রনমেন্ট না হলে আপনি জনস্বাস্থ্য ঠিক রাখতে পারেন না। ফলে এইগুলো চিন্তা করে কি আমরা করছি? আমার অনুমান, আমি জানি না স্পেসিফিক, এটা করা হয় না। করা হলে তো এখন এই অবস্থা হতো না। ধরেন বলা হয় আপনি যেখানেই যাবেন অধিকাংশ গার্মেন্টস হচ্ছে তার এলাকা দূষণ করে চলতেছে, কিন্তু অধিকাংশ গার্মেন্টস বা হচ্ছে গার্মেন্টসের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেগুলো আছে, কাপড় বানানো, ইয়ে করা, ডাইং, এগুলো কিন্তু করে চলতেছে।
এবং সেখান থেকে কিন্তু ন্যূনতম মজুরি দিতেও হলো শ্রমিকদের সারা বছর আন্দোলন করতে হয়, তাই না? ফলে শ্রমিকরা কিন্তু মিনিমাম লিভিং ওয়েজ কিন্তু পায় না। আমাদের যে ন্যূনতম মজুরি, এটা কিন্তু লিভিং ওয়েজ না। ধরেন নানা জায়গা থেকে ইন্টারনালি মাইগ্রেট করে আসা শ্রমিকরা এখানে যে থাকে, তাদের থাকার অবস্থা যদি আপনি দেখতে যান, ঢাকায় যেসব জায়গায় তারা থাকে, যে ধরনের স্যানিটেশন, যে ধরনের জীবন মান, এটা কোনোভাবেই লিভিং ওয়েজ তারা পায় না। তাহলে হচ্ছে আমরা লিভিং ওয়েজও দিতে পারতেছি না, আমাদের এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হচ্ছে, জনস্বাস্থ্য ক্ষতির মধ্যে পড়তেছে। গার্মেন্টসের মালিকরা কিন্তু খুব লাভবান হচ্ছে, ওরা কিন্তু ইউরোপে হচ্ছে সেকেন্ড টাইম থার্ড টাইম ফ্ল্যাট কেনার জন্য বুকিং করে ফেলতেছে। না, অনেক গার্মেন্টস মালিকরা ধরেন আপনাকে বলবে যে ও গ্লোবাল যে ব্র্যান্ডগুলো আছে তারা আমাদেরকে গার্মেন্টস মালিকদেরকে অত টাকা দেয় না, তো সেটা কিন্তু হইতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে চিপ প্রোডাক্ট সেল করে, প্রশ্ন হচ্ছে তাইলে আমরা কি এই ব্যবসা কন্টিনিউ করতে থাকবো? বা আমরা যদি না করি তাহলে আমাদের যারা কম্পিটিটর আছে ভিয়েতনাম, চায়না, তারা কি করবে না? কিন্তু তার মানে কি, তার মানে হলো যে এইটা হয়তো আপনি এখনই বন্ধ করে দিতে পারবেন না, কিন্তু আমি বলতেছি এগেইন যে হচ্ছে আমরা কি আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে আমরা কিভাবে অংশ নেব, আমাদের পণ্য সেবা কোনটা হবে, এইটা কিন্তু কখনোই হচ্ছে সিরিয়াসলি আমাদের স্বার্থের কথা চিন্তা করে করা হয় নাই। ডিসিশনটা এখান থেকে নেওয়া হয় না, কিছুটা ইউরোপিয়ান ওই জ্ঞান বা আচ্ছা ভাই এটার সাথে একটু অ্যালাইন করে একটু একটা প্রশ্ন করি, বা এটা আপনি কন্টিনিউ করতে পারেন। সেটা হচ্ছে যে এই যে ইউরোপিয়ান জ্ঞান, ইউরোপিয়ান সভ্যতা বা ইউরোপিয়ান কালচার, এটার প্রতি আমাদের রিসেন্ট কালেও আমি দেখেছি, আগে কী ছিল আমি জানি না, কলোনির সময় কী ছিল, কিন্তু রিসেন্ট কালে আমি দেখেছি যে আমাদের যেই ইউথরা, বা শুধু ইউথ না, বিভিন্ন এনজিও বলি, কর্মী বলি, বা বিভিন্ন যারা অ্যাক্টিভিস্ট আছে, তাদেরও বেশিরভাগ সময় ইউরোপিয়ান জ্ঞান, ইউরোপিয়ান কনফারেন্সে যাওয়া বা ইউরোপিয়ান একটা প্রোগ্রামের নলেজটাকে শেয়ারিং করার প্রতি একটা আলাদা আগ্রহ দেখি। এবং হয়তো কিছু কিছু জ্ঞান ভালো, কিছু কিছু জ্ঞান আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিন্তু ইউরোপিয়ান হলেই বা ওদের একটা কনফারেন্সে গিয়ে ওখান থেকে এসে ওদের মতো করে কথা বলা বা ওদের সলিউশনটাকে বেস্ট মনে করা, এইটার একটা প্রবণতা আমাদের মধ্যে কিছুটা আছে, আমি বিভিন্ন সময় দেখেছি। এবং এখন আমাদের ইউথ অর্গানাইজেশনগুলো বা ইউথদেরও এই ইউরোপিয়ান কনফারেন্সগুলোতে যাওয়ার একটা ফ্যাসিনেশনও কাজ করে। তো ইউরোপিয়ান জ্ঞান, ইউরোপিয়ান সভ্যতা বা ইউরোপিয়ান কালচার কি আমাদের প্রতি এতটা ইনফ্লুয়েন্সিং, বা এটার মানে শুরুটা আসলে কেমনে করলো ওরা? কনফারেন্স তো যেতেই পারে, কনফারেন্স ধরেন সভা সম্মেলন, মানুষের আলাপ আলোচনার জায়গা তো হতেই পারে, সেটা নিয়ে আপনার আপত্তি কেন? আমার আপত্তিটা হচ্ছে যে আমাদের দেশে অনেক নলেজ ছিল, এই ইউরোপিয়ান কনফারেন্সের নলেজগুলো, আমি কনফারেন্সের বিপক্ষে নয়, কনফারেন্সে যেতেই পারে একজন, আমিও যেতে পারি, আপনিও যেতে পারেন, এনিওয়ান ক্যান গো, কিন্তু কনফারেন্সটাকেই ট্রেডমার্ক ধরে রাখা হচ্ছে, কি কনফারেন্সটাকে ল্যান্ডমার্ক ধরে নেওয়া হচ্ছে। এবং অনেক সময়ে এখন একটা ইউথ অর্গানাইজেশনগুলো বা ইউথদের একটা কনফারেন্সে যাওয়াটা হচ্ছে একটা কাইন্ড অফ ফুলফিলমেন্টের মতো। কিন্তু অনেক সময় আমি দেখেছি যে ইউরোপের একটা কনফারেন্সে গিয়ে হয়তো ছোটো একটা সাইড ইভেন্টে বসে আছে, কিছু মুখস্থ কথাবার্তাই শুনতেছে, কিন্তু ওইটার চাইতে অনেক স্ট্রং জ্ঞান ছিল হয়তো আমাদের লোকাল কোনো কমিউনিটির ওর ফুড প্রিজার্ভেশন। ফর এক্সাম্পল, আমি ইউরোপের হয়তো কোনো একটা কনফারেন্সে গেলাম অ্যাবাউট দ্য ফুড প্রোডাকশন বা ফুড সিস্টেমের কনফারেন্সে, কিন্তু ওখানে যেই জ্ঞানটা নিয়ে আসলো ওইটার চাইতেও আমার লোকাল কোনো একটা ফার্মার কাছে হয়তো, ফর এক্সাম্পল পটুয়াখালীর একটা প্রত্যন্ত একটা গ্রামে বা জয়পুরহাটের একটা ছোট্ট একটা কোনো কমিউনিটিতে হয়তো ওখানকার ফার্মাররা এমন একটা মেথড অ্যাপ্লাই করতেছে, একটা অ্যাকচুয়াল সাস্টেনেবল মানে যেটা আমরা বলি সেটা হয়তো রান করতেছে, কিন্তু ওইটার গুরুত্বটা পাচ্ছে না, রেদার দেন ওই কনফারেন্সের গুরুত্বটা বেশি পাচ্ছে। তো আমার প্রতিটা হচ্ছে এই জায়গাতে যে দুইটারই ভারসাম্য নয় কেন, বা আমার লোকাল পিপলটা কনফারেন্সের কাছে হেরে যায় কেন লোকাল জ্ঞানটাকে। তো এটা আমার একটু, এটা আপনি আগে বলছেন আমাকে, এখন মানে যেটা হলো বাস্তবতা হচ্ছে, ধরেন আবার ধরেন কলোনি আলাপ করতে হচ্ছে, কারণ এটা আমাদের হিস্ট্রির অংশ, এর মধ্য দিয়ে আজকে আমরা যা ধরেন, আপনি যখন বলতেছিলেন ইউরোপিয়ান জ্ঞান, এক অর্থে আমার এই বক্তব্যের ভুল ব্যাখ্যা হইতে খুব সহজ, কিন্তু আমি বলবো যে এক অর্থে আমরা সবাই কিন্তু কিছুটা ইউরোপিয়ান। কারণ হলো ধরেন আমাদের কতগুলো প্রজন্ম, 200-250 বছর, আমরা কিন্তু এই ধরনের জ্ঞান বলেন, রাজনীতি বলেন, সমাজ ব্যবস্থা বলেন, ইউরোপিয়ান কলোনির দ্বারা নির্ধারিত অনেক ক্ষেত্রে এটার মধ্যে দিয়ে আমরা এখানে আসছি কিন্তু, তাই না? ফলে পৃথিবীতে শুধু দক্ষিণ এশিয়া না, যেসব জায়গায় কলোনির এই দখল ছিল সব জায়গায় কিন্তু এটা এক অর্থে অংশ। এখন প্রশ্ন হচ্ছে যে যখন আমাদের জ্ঞানগত জায়গা, রাজনৈতিক জায়গা, অন্য জায়গাগুলো কলোনাইজড হওয়ার আগে যে জায়গায় ছিল সেই জায়গায় ব্যাক করা সম্ভব কিনা? না। এবং সেই জায়গায় ব্যাক করা সম্ভব না, এটা কি ভালো না খারাপ? এটা ভালো না খারাপ না, বাস্তবতা হচ্ছে এটা সম্ভব না। আপনি পেছনে ফিরে যেতে পারবেন না,
বা রিভাইভাল এটা আসলে শেষ পর্যন্ত হয় না, হয় হচ্ছে ভালো কিছু হয়, নয় খারাপ কিছু হয়, আমাদেরকে অন্য একটা জায়গায় যাইতে হবে, তাই না? তো এখন সেই জায়গা থেকে বর্তমানে পৃথিবী বাংলাদেশের মতো দেশে অধিকাংশ জায়গায় আমাদের জ্ঞান চর্চার যে পদ্ধতি, এটা কিন্তু ধরেন ওয়েস্টার্ন ইউরোপিয়ান পদ্ধতি, বা হচ্ছে আমাদের যে হইল হেরিটেজ যেটা আছে সেইটা ব্যাপকভাবে এই ইউরোপিয়ান পদ্ধতি এবং ইউরোপিয়ান জ্ঞানের যে ভলিউম, মেথড এবং হচ্ছে ভলিউম, দুইটা দ্বারাই কিন্তু প্রভাবিত। কিন্তু যেহেতু রাজনৈতিকভাবে সরাসরি এইটা কিন্তু আমাদের মেনে নিতে হবে যে আমরা কিন্তু জিতে গেছি এক অর্থে, আমরা কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর আরো অনেক জনগোষ্ঠী আমরা কিন্তু কলোনির যে ফিজিক্যাল পলিটিক্যাল দখল, এটা থেকে কিন্তু আমরা নিজেদেরকে মুক্ত করছি, তাই না? এটা একটা বিরাট তফাৎ। কিন্তু ধরেন রাজনৈতিকভাবে আমরা কিন্তু ইউরোপের কলোনি না, তাই না? অনেক দশক, অনেক বছর ধরে এক এক দেশের স্বাধীনতার এক এক বয়স, 1945 এর পর থেকে। তার মানে কি এখন আমাদের এই সামর্থ্য আছে যে আমরা চাইলে আমাদের অধিকাংশ জনগোষ্ঠীর, আমাদের মানুষের, আমাদের প্রাণ প্রকৃতি প্রাণবৈচিত্র্যের পক্ষে জন্য ভালো এরকম সিদ্ধান্ত আমরা নিতে পারি, কারণ এরকম জ্ঞান চর্চা আমরা করতে পারি। এখন আপনি বলেন জ্ঞানের চর্চার সাথে এটা সম্পর্ক কি? সম্পর্ক আছে তো, তাই না? ধরেন ছোট্ট উদাহরণ, ধরেন এইখানে যখন ব্রিটিশদের শিল্প বা যোগাযোগ অবকাঠামো বানাইতে হবে, তখন কিন্তু তারা এখানে ফরেস্ট্রি সার্ভিস চালু করছে, তাই না? ফরেস্ট্রির উদ্দেশ্য কিন্তু ছিল না বন রক্ষা করা, ছিল প্লান্টেশন ফরেস্ট্রি করা, টিম্বার করা, যেটা ইন্ডাস্ট্রিয়ালি কাজে লাগবে। এবং মোস্টলি সেটা হচ্ছে তারা অন্য দেশে ব্যবসা করার জন্য বা রেললাইন এগুলো বানানোর জন্য তারা করছে। তার মানে কি, তখন এটা করতে গিয়ে তাকে এখানে জ্ঞান চর্চার আয়োজন করতে হয়েছে না? ধরেন হয়তো একটা ইনস্টিটিউশন করতে হয়েছে যেখানে লোকজনকে ফরেস্ট্রি শেখাবে, তাই না? বিদ্যা চর্চার পরিস্থিতি তৈরি করতে হয়েছে। ফলে অর্থনৈতিকভাবে, আর্থসামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমার কি দরকার একটা জনগোষ্ঠীর জন্য, সেই দরকারের রাজনৈতিক সিদ্ধান্তের সাপেক্ষেই কিন্তু জ্ঞান, কি ধরনের জ্ঞান চর্চা হবে, কোন পদ্ধতিতে হবে, এটা ঠিক হয়। ফলে আমি বলতেছি, ধরেন আমরা তো এখন আর দখলদারির অধীনে না, আমরা তো স্বাধীন, আমরা মুক্ত রাজনৈতিকভাবে। একটু থামাচ্ছে, এই জায়গাটা আমার ডিফারও আছে অনেক। সেটা হচ্ছে যে এই আপনি বললেন যে আমরা স্বাধীন, আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারতেছি, কিন্তু একসময় যেই কথাটা ইউরোপের ওরা এসে বলতো, কলোনির ওরা এসে বলতো, এখন তো আমার দেশের লোকেরাই ওদের মতো করে আমাদের কথা বলে, মানে কাইন্ড অফ ওল্ড কলোনির নিউ অ্যাডভোকেট যারা এখন, মানে অনেকে তো বলে, তাই না? অনেকে বলে। এবং এটার সাথে আমি অ্যালাইন করে একটু বলতে চাই, মানে জানতে চাই যে আমাদের এখানে তো কলোনি একসময় ছিল না, তার এবং কলোনি আসার পর একটা ন্যারেটিভ এরকমও আমি জায়গায় দেখেছি যে ওরা এসে আমাদেরকে উন্নত করেছে, আমাদেরকে রেল লাইন দিয়েছে, আমাদেরকে নদীর বাঁধ বানানো শিখিয়েছে, অনেক কিছু এরকম, ট্রেন। কিন্তু ইউরোপের কলোনি আসার আগেও কি আমরা তাহলে সভ্য ছিলাম না, অসভ্য ছিলাম? বা ওরা এসে যে আমাদেরকে যে সভ্য করার একটা প্রবণতা বা সভ্য করে তুললো, আমাদেরকে সিভিলাইজড করলো অসভ্য জাতিকে, তার মানে কি আমাদের কলোনি আসার আগে, বিফোর ভাস্কো দা গামা বা বিফোর পর্তুগিজ নাবিকরা যখন আমেরিকাতেও পৌঁছালো, রেড ইন্ডিয়ান বানিয়ে দিল ওদেরকে, যারা ইন্ডিয়ানই ছিল না, তার মানে কি তার আগে তারা অসভ্য ছিল? তাহলে এই যে আপনি বললেন ভাই ইউরোপের জ্ঞান দ্বারা প্রভাবিত, তাহলে ওদের জ্ঞানটাই কি প্যারামিটার সবসময়, যেটা এখন আমরা চুজ করছি? তখন তাহলে কেমন ছিল আসলে আমাদের? না, আমি তো মনে করি না। ধরেন অনেকে এখনো বলে, তাই না? এখন আপনি তো বলেন না, আমি তো বলি না। এখন সেটা হলো যে ধরেন রাজনৈতিকভাবে আমরা কিন্তু, ধরেন কেউ যদি বলেও, ধরেন বাংলাদেশে উদাহরণ দিই, বা ধরেন ভারতে বা পাকিস্তানে একাডেমির লোক বা শিল্প সাহিত্যের লোক বা ডেভেলপমেন্ট সেক্টরের লোক কেউ যদি আপনাকে এটা বলেও, তাতে কিন্তু কিছু যায় আসে না। এটা হয়তো তার এটা দৃষ্টিভঙ্গি, সে এটা মনে করে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা স্বাধীন দেশ কিন্তু, তাই না? এবং বিফোর কলোনি, ইভেন আগে এবং পরে, এখন আমরা স্বাধীন দেশ, আমরা কিন্তু তাদেরকে হারাই দিছি, কিন্তু রাজনৈতিকভাবে আমরা মুক্ত। তার মানে চাইলে আমরা, আমি আগের ইতিহাস না টেনে আমি বলতেছি, এখন আমাদের জনগোষ্ঠী, আমাদের প্রাণ প্রতিবেশ প্রাণবৈচিত্র্যের জন্য ভালো, এইরকম যে কোনো ক্ষেত্রে ডিসিশন আমরা কিন্তু এখন নিতে পারি। এই রাজনৈতিক কর্তৃত্ব আমাদের আছে, সেই কর্তৃত্ব আমরা কাজে লাগাচ্ছি কিনা, নাকি এখনো মনের মধ্যে আমরা দাস হয়ে আছি, কলোনাইজ হয়ে আছি, সেটা আরেকটা আলাপ। কিন্তু আমি বলতেছি এই কর্তৃত্ব আমাদের আছে, তাহলে সেটা কিভাবে কাজ করে সেটা আমরা হয়তো পরে আলাপ করবো। কিন্তু আপনার প্রশ্নের সূত্র ধরে আমি বলি যে তাইলে কলোনি হবার আগে আমরা কি কেমন ছিলাম? আপনি যদি হিস্টোরিক্যাল ডকুমেন্টস উদাহরণ যদি দেখেন, ধরেন যে ইউরোপিয়ানরা যখন এখানে ব্যবসা বাণিজ্য করবার জন্য আসছে, তখনও তুলনা করলে
এমনকি প্রযুক্তির দিকেও যদি দেখেন, আমার স্পষ্ট করে মনে পড়ে না, কিন্তু এরকম আমার মনে আছে যে কিছু উপহার নিয়ে আসছিল ভারতের কোনো একজন শাসকের কাছে, এসে দেখে যে এইখানকার লোকের ওই তাদের যে ঘোড়ার যে গাড়ি, কোচ, ক্যারেজ, এই ক্যারেজ ইউরোপের কোথাও বানানোরও চিন্তা করে নাই। এত উন্নত, এত আধুনিক, এত বড় একটা জিনিস ঘোড়া টানতে পারে। এটা শুধু এখানে না, ধরেন যে পৃথিবীর সব জায়গায় নিজস্ব যে ধরেন যে আমরা ছোটবেলায় আমাদের বই পুস্তকে পড়ছি না, কোথায় প্রথম প্রেস আবিষ্কৃত হয়, কোথায় কাগজ আবিষ্কৃত হয়, এগুলো একটা ভুয়া জিনিস। পৃথিবীর সব জায়গায় কাছাকাছি সময়ে না হইলেও আগে পরে, ধরেন পৃথিবীতে প্রেস নানা জায়গায় আবিষ্কৃত হয়েছে, কিন্তু এক জায়গায় হয়েছে সেখান থেকে ছড়াইছে এরকম না, কিন্তু আমরা তো বইয়ে পড়ছিলাম বা কাগজ এক জায়গায় হয়েছে তারপর নানা জায়গায় ছড়াইছে এরকম না, কিন্তু এখন আমরা নানা ধরনের আর্কিওলজিক্যাল, হিস্টোরিক্যাল, নৃতাত্ত্বিক প্রমাণের মধ্যে দেখি যে যেগুলোকে আমরা ধরেন সভ্যতার চিহ্ন বলে মনে করি হার্ডওয়্যারের জায়গা থেকে বা এমনকি প্রাতিষ্ঠানিক সিস্টেমের জায়গা থেকে, ধরেন সেচ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলো পৃথিবীর ইতিহাসে নানা জায়গায় নানা সময় এক এক জায়গায় হয়েছে, আবার ডিক্লাইন করছে, আবার হয়েছে, আবার ডিক্লাইন করছে, এরকম না। কিন্তু ধরেন চায়না একটা জিনিস আবিষ্কার হয়েছে, সেটা সারা দুনিয়ায় ছড়াইছে। সেটাও হতে পারে কিরকম, যে হয়তো পৃথিবীতে 10টা জায়গায় কিছু একটা হয়েছে, তার মানে কি স্থানীয় শিল্প, বাণিজ্য, সংস্কৃতি, জ্ঞানচর্চা সব জায়গায় ছিল। এখন প্রশ্ন হচ্ছে, উদাহরণ হিসেবে ধরেন ব্রিটিশরা যখন ভারতে এসে আমাদেরকে এই যে অর্গানিক গ্রোথ, একটা জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত বিকাশ, এইটা তো আর করতে দেয় না আমাদেরকে ওই অর্থে ওইভাবে, তাই না? তার যে দরকার, তার ব্যবসা বাণিজ্য, তার লুটপাট, তার অত্যাচারের জন্য যেটা দরকার, সেই হিসেবেই আমাদেরকে তারা ইয়ে করছে। তার মানে কি? তার মানে হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে তারা যখন এখানে প্রাতিষ্ঠানিক পদ্ধতিগুলোতে দখল করে বসছে, পরিবর্তন করে বসছে, এরপর কিন্তু ওই স্বতঃস্ফূর্ত অর্গানিক বিকাশ জনগোষ্ঠী হিসেবে শিল্প, সাহিত্য, সভ্যতা, ওইটা কিন্তু এক জায়গায় আমাদের থেমে আছে। যদি আপনি চিন্তা করেন অর্গানিক্যালি এটা গ্রো করছে কিনা, না, আমাদের স্বার্থের কথা চিন্তা করে এটার বিকাশ কিন্তু হয় নাই, কলোনি ব্যবসার চিন্তা করে হয়েছে। এখন বাস্তবতা হচ্ছে যে এটা তো টাইম ট্রাভেল তো সম্ভব না। তাইলে এখন আমরা কি করব? আগে যেটা ছিল এটা ফিরিয়ে নিয়ে আসবো? এটা একটা বাকওয়াজি কথা। আপনি আগে ওটা ফিরে নিয়ে আসবেন কিভাবে? ব্যাক যাওয়া পসিবল না। বিশেষ করে যেটা 200 বছর ধরে হয়েছে, তো সেটা হঠাৎ করে আমার এক বছরে সূত্র হচ্ছে একটা, যে আগে আমাদের ভালো ছিল, স্বর্ণযুগ ছিল, সেটা ফিরে নিয়ে আসবো, মানে এইটা কোনো কথাই না। কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখন আপনার এই রাজনৈতিক কর্তৃত্ব, ক্ষমতা, এখতিয়ার আপনার আছে। এখন এই 2025 সালে আপনার মানুষের, আপনার প্রাণ প্রতিবেশ, প্রাণবৈচিত্র্যের স্বার্থের কথা চিন্তা করে আপনি ডিসিশন নিতে পারেন। তার মানে এইটা গুরুত্বপূর্ণ যে আপনাকে মনে হবে যে এখন আমার নিজের স্বার্থের কথা চিন্তা করে নানা কিছু প্রাকৃতিক সম্পদ, গভর্নেন্সের ম্যানেজমেন্ট, কনজারভেশন ম্যানেজমেন্ট, এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন। 1, 2 হলো, এবং সর্বশেষ হলো যে এখন ধরেন আপনি যেটা বললেন আমাদের এখানকার যে দেশীয় ইন্ডিজেনাস বা ট্রেডিশনাল যে নলেজ, তার মানে হচ্ছে এইগুলো আপনি এখন আমলে নিতে পারেন। বা এইখানে যেইটা আরেকটা ছোট্ট কথা বলি এর মধ্যে, সেটা হলো যে ধরেন ব্রিটিশরা যখন জার্মান প্লান্টেশন ফরেস্ট্রির এক্সপার্টদেরকে এখানে নিয়ে আসলো, সে যে শুধু জার্মান বলে, ব্রিটিশ বলেই যে সে ওই ধরনের একটা জার্মান লোক, ব্রিটিশ রাজের কর্মচারী বলেই যে সেইটা করছে তা কিন্তু না। ওইখানেও তো একটা গুণগত পরিবর্তন আসছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বা এই ধরনের প্লান্টেশন ফরেস্ট্রির মধ্য দিয়ে, যে কি ধরনের স্বার্থ ওইখানকার লোকেদের, সবাই তো উপকৃত হয় নাই কলোনি থেকে, ইনডিরেক্টলি হয়তো হয়েছে, যেহেতু ইনস্টিটিউশনাল বা হচ্ছে ন্যাশনাল অ্যাসেট হয়েছে ওই সমস্ত দেশে। সেটা হলো যে ধরেন যে তখন মনে করা হয়তো যে ধরেন প্রকৃতিকে জয় করা, প্রকৃতিকে কন্ট্রোল করা সম্ভব, তাই না? এইটা শুধু সে ব্রিটিশ বা জার্মান বলেই মনে হয়েছে না, সেটার একটা যোগাযোগ আছে, কিন্তু এইটাই তখনকার ধরেন ন্যাচারাল রিসোর্স গভর্নেন্স বা ন্যারেটিভ তাদের এখান জায়গা থেকে ছিল, তারা এটা বিশ্বাস করতো। কিন্তু এখন তো আমরা দেখছি যে না, ওরকম না, আমাদেরকে প্রকৃতির সাথে আমরা কোএক্সিস্ট আমাদের হলো করতে হবে। এটা নেসেসারিলি ধরেন ইউরোপিয়ান উপলব্ধি না, কিন্তু সব জায়গায় হলো এটা হয়েছে। ফলে এক জায়গায় হলো ধরেন আমার দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করে আমি এখন ডিসিশন নিতে পারি। 2 হলো আমরা বুঝছি টেকনিক্যালি এইখানকার লোকাল নলেজ, এইখানকার ইন্ডিজিনাস নলেজ কেন দরকারি, এই দুটি আমরা করতে পারি। তাইলে আপনার যে প্রশ্ন, তাইলে আমি এখনো ইউরোপিয়ান পশ্চিমা সায়েন্টিফিক পদ্ধতি, আমি কিন্তু বলতেছি ওয়েস্টার্ন সায়েন্টিফিক পদ্ধতি, মেথড আকারে সায়েন্টিফিক পদ্ধতি পৃথিবীর সব জায়গায় ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু যেই দর্শনের জায়গা থেকে ওয়েস্টার্ন সায়েন্টিফিক পদ্ধতি অন্য জায়গা থেকে আলাদা হয়েছে,
সেইটার দিকে তাকাই থাকার আমার কিন্তু এখন আর দরকার নাই। আপনার প্রশ্নতে যদি আমি যেতে চাই, ফর এক্সাম্পল একটা হয়তো কোনো একটা এলাকাতে মানুষজন নিজস্ব একটা পদ্ধতিতে হয়তো মাছ চাষ করতেছে, কিন্তু ওইটাকে ওদের ফরম্যাটে, রিসার্চ মেথডোলজির ফরম্যাটে যদি আনতেছি তখনও শুধুমাত্র অ্যাকসেপ্টেড হচ্ছে। এখন নতুন নতুন টার্মও আসছে অনেক, দেখবেন যে হয়তো এলএলএ বা এরকম অনেক টার্ম, কিন্তু সেই টার্মগুলোর যেই ক্যাটাগরিজগুলো ওরাও সেট করে দেওয়া ওদের, এবং সেটাতে মিললেই শুধুমাত্র এটা হয়তো একটা ইন্ডিজিনাস নলেজ বা এটা একটা পরিবেশের জন্য ভালো কিছু। কিন্তু আপনি যেটা বললেন যে সব জায়গাতেই নিজস্ব জ্ঞান ছিল, নিজস্ব পদ্ধতি ছিল, আমাদের নিজস্ব যে পদ্ধতিগুলো এগুলোকে আমরা তাহলে হাইলাইট করা বা ইউথদের সামনে একটু মোর লুক্রেটিভ করা, যেটা এখন নাই, এখনও নাই, এটা তাহলে করা যায় কেমনে, বা এটার কোনো ওয়ে আছে কিনা? অবশ্যই আছে, কিন্তু আমি বলবো যে ধরেন এই যে ধরেন ইউরোপের দিকে তাকাই থাকা বা জাস্টিফিকেশন বলেন, ভ্যালিডেশন বলেন, একটা রিভিউ কোনো ওইখানকার ওই ফরম্যাট থেকে না, ফোরাম থেকে না আসলে যে হয় না, এইটা আমি বলবো যে এইটা ধরেন আমাদের রাজনৈতিক ব্যর্থতাই বটে জনগোষ্ঠী হিসেবে, তাই না? এখন ধরেন বা হচ্ছে আমি অন্য জায়গা থেকে বলি, ধরেন আপনি এইখানে একটা গবেষণা আপনাকে করতে হবে, তাই না? আমরা জানি যে পৃথিবীতে ওয়েস্টার্ন সায়েন্টিফিক মেথডই একমাত্র মেথড না, কিন্তু কথা হচ্ছে আমাদের এইখানে তো আমাদের ওই ধরনের প্রতিষ্ঠান লাগবে যারা ধরেন আপনি কোনো একটা জায়গায় ধরেন কৃষি বা কোনো প্রোটেক্টেড ফরেস্টের কনজারভেশন ম্যানেজমেন্টের জন্য আপনি দীর্ঘমেয়াদে ধরেন ইকোলজিক্যাল মনিটরিং করতে চান বা দীর্ঘমেয়াদে ম্যানেজমেন্ট করবার জন্য রেগুলার ডাইনামিক ডেটা কালেক্ট করা, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া, অ্যাডাপ্ট করা, ম্যানেজমেন্ট এগুলো আপনি করতে চান, সেইটার জন্য ধরেন যে ওই প্রতিষ্ঠান যদি আমাদের থাকে বা ওই ধরনের রিসোর্সের যদি মোবিলাইজ করা হয়, রিসোর্সেস তো লাগবে এটা করবার জন্য, তাই না? তাইলে কিন্তু এটা সম্ভব। ধরেন আমি একটা উদাহরণ দিই যে এটা কেন না হয়ে বরং ওই জায়গা থেকে হয়। এইটা হচ্ছে ধরেন এখনো কিন্তু আমাদের আমরা বলি না যে ব্রেন ড্রেইনের কথা বা এগুলো বলি, সেটা কিন্তু অন্যভাবেও হয়। যেমন ধরেন আপনি খুবই স্পেসিফিক উদাহরণ দিই আমি, মানে উদাহরণ না, ইয়ে আকারে বলি, ধরেন একটা ঘটনা আকারে, যে আপনি ইয়েতে কি বলে সেন্ট মার্টিনসে আপনি ধরেন হলো প্রবাল রক্ষা করতে চান বা ওইখানকার পরিবেশ আপনি রক্ষা করতে চান। তো এখন ধরেন আপনাকে কি করতে হবে তাইলে? এই প্রশ্ন হলো প্রথম আপনাকে কি করতে হবে, যে ওইখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি সরকার, আপনি একটা বেসরকারি প্রতিষ্ঠান বা আপনি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, আপনার মনে হলো যে আমার সেন্ট মার্টিনসে বা কুতুবদিয়ায় বা সোনাদিয়ায় উপকূলীয় এলাকায় বা সুন্দরবনে পরিবেশের ডিগ্রেডেশন হচ্ছে, এটা রক্ষা করতে হবে। তো এরপর আপনি যদি হচ্ছে চিন্তার জায়গা থেকে বা প্রাতিষ্ঠানিক সম্পর্কের জায়গা থেকে ইউরোপীয় জ্ঞান পদ্ধতির বাইরে যদি বের হইতে না পারেন, তার মানে একই সাথে এই না পারার একটা কারণ হতে পারে যে আপনি অলরেডি এমন একটা প্রাতিষ্ঠানিক সম্পর্কের মধ্যে আছেন, আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি ওই প্রতিষ্ঠানের কাছে হলো যান। যেমন ধরেন বাংলাদেশে এইসব ক্ষেত্রে কারা সিদ্ধান্ত নেয় বা কারা এইসব ক্ষেত্রে বেশি ইয়ে করে, ধরেন আইইউসিএন একটা প্রতিষ্ঠান হিসেবে, বা ধরেন অন্য এনজিওগুলো যারা আছে, আন্তর্জাতিক কেন্দ্রীয় বা জাতীয় যারা আছে, সে তখন ওই যে ইউরোপীয় জ্ঞান পদ্ধতির জায়গা থেকে সে চিন্তা করবে যে আচ্ছা, নাম্বার 1 থ্রেট হলো অ্যানথ্রোপোজেনিক ইম্প্যাক্টস, যেটার বাংলা হলো স্থানীয় লোকজন বা হলো ক্লাসিক্যাল অর্থ আমি বলতেছি না, যেইভাবে আসলে প্র্যাকটিক্যালি প্রভাবটা পড়ে, বা স্থানীয় যে কলকারখানা, স্থানীয় যে ট্যুরিজম, ল্যান্ড বেস বা মেরিন বেস পলিউশন অন্য জায়গা থেকে বা ক্লাইমেটের কারণে এগুলো হচ্ছে, তখন আপনি ধরেন নিজেই আগে হইলো একটা ডিসিশন নেন যে এখানে কি করতে হবে, আমরা সেই ইউরোপীয় কনজারভেশনের ঐতিহ্য থেকে জানি এখানে একটা প্রোটেক্টেড এরিয়া করে দিতে হবে। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে, তার মানে হচ্ছে আপনি আমি আগে বললাম যে আমরা রাজনৈতিকভাবে কলোনি থেকে এখন মুক্ত, স্বাধীন, কিন্তু আপনি এরপর আবার দেশের মধ্যে একটা কলোনি বানাই রাখলেন। কি কলোনি? আপনি সেন্ট মার্টিনের লোকজনকে এই রাজনৈতিক এখতিয়ার, এই কর্তৃত্ব আপনি দিচ্ছেন না, আপনি সোনাদিয়ার লোকজনকে এই রাজনৈতিক এখতিয়ার কর্তৃত্ব আপনি দিচ্ছেন না যে সে তার ভালো মন্দের জন্য সে সিদ্ধান্ত নিতে পারে, তার জনগোষ্ঠী তার প্রাণ প্রতিবেশী সিদ্ধান্ত নিতে পারে। আপনি নিজে আগে একটা ডিসিশন নিছেন, কেন? আপনি কোথাও গিয়ে আন্তর্জাতিকভাবে সাইন করে আসছেন যে আমার 2030 সালের মধ্যে এতগুলো প্রোটেক্টেড এরিয়া লাগবে এবং এটাই একমাত্র উপায়।
এবং ওইটা আপনি ওখানে গিয়ে করবেন, তাই না? তো এইটা যদি হয়, এবং ভাই 2022 সালে আমরা দেখেছিলাম 2022 ওর মেবি 21 কোভিডের পর যে কক্সবাজার এমপি ঘোষণা করা হলো, যেটা লিওনার্দো ডিক্যাপ্রিও আবার টুইট করলাম, আমরা অনেক রিটুইট করলাম, কিন্তু দেখা যায় যে এই জায়গাটার এই ইকোসিস্টেমটা এতটা ভালো আছে, ওখানকার মানুষরা হয়তো ওইভাবে হারভেস্টিং করেছিল দেখেই, কিন্তু এমপি এটা ঘোষণা করার সময় হয়তো ওই মানুষগুলোর সাথে ওভাবে ডিসকাস করা হয় নাই। হঠাৎ করে মানুষরা জানলো যে এখানে আপনার মাছ ধরা যাবে না, যেটা গতকাল আমি মাছ ধরেছি। তার মানে এমপি এটা করলো, মেরিন প্রোটেক্টেড এরিয়া করলোই হয়তো ওটা রক্ষার নামে, কিন্তু এটা করতে গিয়ে যেই মানুষটার এর পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখলো তাদেরকে হয়তো আমি এক্সক্লুড করে দিলাম, বা তাদেরকে আরও আবার একটু অপ্রেস করে ফেললাম। ব্যাপারটা অনেকটা এরকম। তাই তো ধরেন যে আমি বলি এই মানে এইটা শেষ পর্যন্ত রাজনৈতিক ব্যবস্থা বা হচ্ছে মানুষ একটা দেশে কিভাবে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করতেছে, গভর্নেন্সে অংশগ্রহণ করতেছে, আমাদের সিস্টেম যদি এখন ডেমোক্রেসি হয় সেটা কতটুকু পার্টিসিপেটরি তার উপর নির্ভর করে। প্রথম কথা হচ্ছে গ্লোবালি আমরা দেখছি আমাদের মতো দেশে প্রোটেক্টেড এরিয়ার আউটকাম যেটা বা ইফেক্টিভনেস এটা হয় না, তাই না? ফলে এটা আমাদের কাছে প্রমাণিত, এটা আমরা জানি। ফলে ওই নিয়ে আমি তর্ক করতেছি না। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার যে এখতিয়ার, এইটা যেহেতু সেন্ট মার্টিনের লোকজনকে আপনি দেন নাই, এইটা যেহেতু আমাদের এখনকার প্রাতিষ্ঠানিক সম্পর্কের মধ্যে সরকারের কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং জাতীয় আন্তর্জাতিক এনজিওগুলো মিলে ঠিক করতেছে, এবং সেই ইউরোপিয়ান জ্ঞান পদ্ধতির জায়গা থেকে কনজারভেশন ম্যানেজমেন্টকে দেখে সে মনে করে উপর থেকে একটা প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করে দিলেই হলো। এখন নতুন কিছু জিনিস আবার চালু করছে, অনেক চাপে পড়ে হিউম্যান রাইটস এগুলোর কারণে, যে ইনক্লুসিভ হইতে হবে, পার্টিসিপেটরি হইতে হবে। তখন কিছু বুয়া বাকাজি করে গিয়ে দুইটা এফজিডি করে সাইন নিয়ে নিল। ফলে ওই সমালোচনা আমি যাচ্ছি না। আমি আপনাকে যেটা বলি, এফজিগুলো খুব মজা, যে হয়তো আমি গিয়ে বলতেছি যে আপনাদের এখানে কি সমস্যা আছে, এটা আমি ইংলিশে বা আমার ল্যাঙ্গুয়েজে বললাম, ঢাকা থেকে গিয়ে ওখানকার মানুষ হয়তো একটু ভেবে চাই বলে আছে। তো আপনার ওইটা যে বলি যে হচ্ছে তাইলে ইউরোপের দিকে তাকাই থাকে কেন, জ্ঞান পদ্ধতির দিকে যায় কেন, সেটা কারণ হচ্ছে ধরেন এই যে আমরা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কত প্রোটেক্টেড এরিয়া করে আসছি, কিন্তু বাংলাদেশের সকল ইন্ডিকেটর, হেলথ অফ প্রোটেক্টেড এরিয়া, ধরেন ওয়াইল্ড লাইফ, বায়োডাইভার্সিটি, অন্যান্য ন্যাচারাল সব কিন্তু নিচের দিকে। কেউ কিন্তু বলে না যে এটা হলো সার্বিকভাবে মানুষ উপরের দিকে যাচ্ছে, পজিটিভ হচ্ছে, মানুষের জীবন জীবিকা সাস্টেনেবল হচ্ছে, বা বায়োডাইভার্সিটি কনজারভেশন আগের চেয়ে বেটার হচ্ছে না, দূষণ কমতেছে না, নিচের দিকেই যাচ্ছে। তার মানে দিস মডেল ইজ নট ওয়ার্কিং। কিন্তু এরপরেও ধরেন এই এনজিওগুলো বা ধরেন আইসিএনের মতো প্রতিষ্ঠানগুলো সাধারণত এরা এর বাইরে যায় না কেন? কারণ হচ্ছে পদ্ধতি তো ওইটা আমরা শিখছি, ওইটা হচ্ছে ইউনিভার্সিটিতে এখনো সিলেবাসের মধ্যে পড়ানো হয়। ফলে ট্রেন যে ম্যান পাওয়ার কনজারভেশন ম্যানেজমেন্টের জন্য, তারাও কিন্তু ইউরোপীয় জ্ঞান পদ্ধতির জায়গায় ওইটাই পড়ে আসছে। কারণ একটা লোক 4-5 বছর এটা পড়ে আসছে, তাকে যদি আপনি অন্যটা বলেন তাহলে তো মেজাজ খারাপ হবেই, তাই না? ফলে আমি ব্যক্তিগতভাবে দোষ দিই না। এ ব্যাপারে আমার মতামত হচ্ছে যে সিস্টেম, রুথলেসলি আপনি সিস্টেমের ক্রিটিক করেন, কিন্তু যারা মানুষ ওই সিস্টেমের অংশ, যারা এটা করতেছে এই সিস্টেমের অংশ, তাদের প্রতি আপনি সদয় হন, তাই না? এখন আপনি যদি বলেন যে ওকে তাহলে আমরা এটা থেকে বাইরে কিভাবে যাবো, তাই না? ইউথদেরকে আমরা কিভাবে ওই জায়গা থেকে উৎসাহ করবো। এবং ভাই ওই এনজিও বা যে কোনো প্রতিষ্ঠান করার কারণে আমাদের ইউথ তারাও তো ওই মডেলটাকেই ফলো করতেছে। ফলে ওরা যখন নিজের একটা অর্গানাইজেশন দিচ্ছে বা ইউথ লেড মুভমেন্ট তৈরি করতেছে, ওরাও কিন্তু ওই মডেলটাই ফলো করতেছে, ইউরোপের জ্ঞান বা ওটাকেই অ্যাপ্লাই করতে যাচ্ছে মানুষকে। এবং মানুষ হিউম্যান আর ব্যাড ফর দ্য নেচার, এই ন্যারেটিভটা একটা বড় আকারে তৈরি হয়ে যাচ্ছে এই ইউথগুলোর মধ্যে অনেক সময়। আমি ধরেন আপনিও ইউথদের দোষ দিচ্ছেন না, আমি জানি, আমি তো একদমই দিচ্ছি না। কারণ হলো যে এটা দোষের কোনো ব্যাপার নাই। ধরেন তারা সবচেয়ে বেটার যেটা পারে সেটা করতেছে, তাই না? এগেইন যদি ধরেন সেন্ট মার্টিনসের লোকেরা তার এলাকার ভূমি ব্যবস্থাপনা, তার এলাকার প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা, কনজারভেশন ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা করবার অধিকার আইনত বা আইনত ছাড়াও যদি না থাকে প্র্যাকটিক্যালি, তাইলে এইভাবে কেন্দ্রীয় ডিসিশন দিলে এটা সম্ভব না, এটা আমরা দেখছি। তাইলে হচ্ছে কনজারভেশনের ব্যর্থতা। ওই অর্থে আমি এটাকে বলবো না, এক অর্থে আবার আমি বলবো যে আমাদের যে স্থানীয় সরকার, আমাদের যে আইনের শাসন, আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা, এটাই হচ্ছে স্থানীয় মানুষকে দীর্ঘমেয়াদে তার প্রাকৃতিক সম্পদ, তার প্রাণ প্রতিবেশের
টেকসই ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট গভর্নেন্স করতে দেয় না। আমার সমালোচনার জায়গা হচ্ছে তার মানে একটা এনভায়রনমেন্টাল এনজিও হিসেবে আমার প্রধান কর্তব্য কি? আমার প্রধান কর্তব্য হচ্ছে, যদি আমি একটা এনভায়রনমেন্টাল বেসরকারি সংস্থা হই, এনজিওর ব্যাপারে আমার কোনো নিন্দা নাই, সরকার ছাড়া অন্য সবাই অসরকারি, তাই না? তো আপনি কি ধরনের অসরকারি প্রতিষ্ঠান সেইটার উপর হলো সমালোচনা বা প্রশংসা বা পর্যালোচনা। তো সেইটা হলো যে যেহেতু রাজনৈতিক যে ব্যবস্থা স্থানীয় সরকারের যে নাই বাংলাদেশ, ওই অর্থে স্বাধীন স্থানীয় সরকার নাই, সব কেন্দ্রীভূত, এবং হচ্ছে স্থানীয় জনগণের যে প্রথাগত অধিকার, সেটা আদিবাসী হোক, ঐতিহ্যবাহী হোক, বা সাধারণ স্থানীয় জনগোষ্ঠী হোক, বনজীবী বা কৃষক বা মাছ ধরে যারা, তার যে এখতিয়ারটা নাই আমাদের এই ব্যবস্থাপনার মধ্যে, ওইটা প্রতিষ্ঠা করাই তো হলো ধরেন একটা এনভায়রনমেন্টাল এনজিও হিসেবে আমার প্রধান ভূমিকা হওয়া উচিত। কেন? কারণ আমরা তো কলোনিকে হারাইছি, আমরা তো স্বাধীন একটা জনগোষ্ঠী হিসেবে আরেকটা কেন্দ্রীভূত ওই ধরনের স্টাইল আমরা চালু করতে পারি না, এটা উচিত না, কিন্তু এটা হয়ে আসছে। ফলে আমি বলবো রাজনৈতিকভাবে ওই পরিবেশ আমরা যদি তরুণদের জন্য তৈরি করতে না পারি, তাইলে তরুণরা কি করবে? সে যেটা বেস্ট পারে, অ্যাভেলেবেল যে সমস্ত ফোরাম আছে, কনফারেন্স আছে, কর্মশালা আছে, অ্যাক্টিভিজম আছে, ওইটাই করবে। আপনি কয়েকদিন আগে আমার এটা নিয়ে আপনার সাথে আলাপ হয়েছে আমার, তাই না? তখন আমি একটা জিনিস আমার মনে পড়ছে, আমি লিখছি এক জায়গায় একটু, যে হলো আপনি চিন্তা করেন, ধরেন যে আমার বা আপনি যখন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজমে আসছেন, বা এখন যে ছেলেরা আসতেছে, ধরেন একটা লোকের বাড়ি ধরেন হাওরে, আপনি দেখছেন এটা? তো এখন ধরেন যে হাওরে এনভায়রনমেন্টাল যে ডিগ্রেডেশন, আমাদের পরিচিত এল্ডার, সিনিয়র, ভাই ব্রাদার, মুরব্বীর অনেকদিন ধরে হাওরে কাজ করছে, তাই না? কিন্তু সকল ইন্ডিকেটর নিচের দিকে, মাছের, হ্যাঁ, যতই প্রোটেক্টেড এরিয়া হোক, ইয়ে হোক না কেন, ডিগ্রেডেশন বাড়ছে। এবং হাওড়ে গিয়ে দেখেছি, হাওড়ে আগে যেটা একটা খেয়াল জাত দিলে মাছ পাওয়া যেত, এখন হাওড়ে তো মাছ নাই, উল্টা মাইকিং করে পাঙ্গাস বিক্রি করতে। বা ধরেন যে অন্য বায়োডাইভার্সিটি, পাখি বা রেপটাইল বা হচ্ছে যে কোনো কিছু, ধরেন এটা সব নিচের দিকে, এনভায়রনমেন্ট ধরেন ইকোসিস্টেম হেলথ তো নিচের দিকে, এগুলো কেউ অস্বীকার করে না। কিন্তু আমরা সবাই এটাও জানি যে যদি হলো স্থানীয় যারা জেলে, ঐতিহ্যবাহী জেলে পরিবার সম্প্রদায়, তাদের কাছে যদি আমি যে জলমহল পদ্ধতি সমর্থন করি না করি সেটা না, কথা হচ্ছে একটা ব্যবস্থা আমাদের কাছে আছে যে প্রকৃত জেলেদের কাছে মাছ ধরার জন্য জলমহল ইজারা দেয়া হবে। এবং আমরা অনেকেই অন দ্য রেকর্ড, অফ দ্য রেকর্ড মনে করি, এনজিওগুলো মনে করে যে হলো এটা যদি করা যাইতো তাইলে রক্ষা হইতো। কেন? জেলেরা তার দীর্ঘমেয়াদে তার ইকোসিস্টেমকে নষ্ট করবে না, তারা এটা সাস্টেইনেবল এক্সপ্লয়টেশনই করবে। হয়তো সব জায়গায় একদম ক্লাসিক্যাল প্রোটেকশন সম্ভব হবে না, নো ক্যাচ জোন অল্প হবে, কিন্তু ধরেন যে নো ক্যাচ জোন পুরোটা করলে কিন্তু অত বেশি লাভ নাই, তাই না? কেন? আপনার জীবন জীবিকার লাগবে, বা হচ্ছে একটা জায়গায় এখন এমন কি এইরকম ধরেন প্রমাণিত মেথড আছে যে নো ক্যাচ জোন পার্মানেন্টলি না করলেও চলে। কারণ হয়তো আপনি ধরেন এক জায়গায় ধরেন যে একদম স্ট্রিক্ট প্রোটেক্টেড এরিয়া করে দিলেন, আরেক জায়গায় মাছ ধরা, তখন যেটা হয় ধরেন যে যেই জায়গায় আপনি মাছ ধরা চালু রাখছেন সেই জায়গায় এই পরিমাণ এক্সপ্লয়টেশন করতে হয়, তখন হচ্ছে ওই যেটা নো ক্যাচ জোন আছে সেটা আর কাজে লাগে না, এটার ইফেক্ট ওটার উপর পড়ে। হান্টিং যদি বলি আমরা, ফরেস্টের যে হান্টিং, ওটা তো ক্যাচ, ফলে যেটা বলা হয় যে দীর্ঘমেয়াদে শিফটিং নো ক্যাচ জোন এবং হচ্ছে সাস্টেইনেবল এক্সপ্লয়টেশনের দিকে মানে বলা হয় যে ধরেন 100% এলাকার হোলিস্টিক ম্যানেজমেন্টের উপর গুরুত্ব দিতে হবে, শুধু প্রোটেক্টেড এরিয়ার জায়গা থেকে। তো এই সমস্ত প্রমাণ আছে দেখে আমরা অনেকেই মনে করি যে জেলেদেরকে যদি এটা দেয়া হইতো, ইজারাটা দেওয়া হইতো প্রকৃত জেলেদের, তাহলে এটা রক্ষা হইতো। এখন ধরেন হাওরের একটা গ্রুপ, ইউথ গ্রুপ, তারা মনে করলো এটা করা যায় কিনা, আইনে কিন্তু এটা আছে, দিতে হবে। কিন্তু ধরেন আমাদের যে রাজনীতির মধ্যে যে দুর্বৃত্তায়ন যে হয়েছে, তাই না, যে আপনি একটা রাজনৈতিক দলের ক্ষমতাশালী বা কাছাকাছি ক্ষমতাশালী হইলেও আপনি যা ইচ্ছা তা এলাকায় করতে পারেন, বা রাজনৈতিক না হইলেও করতে পারেন। যেহেতু ওই অর্থে রুল অফ ল আমাদের এখানে আমরা প্রাতিষ্ঠানিকভাবে জোর দিতে পারি নাই, ধরেন যে টাউট বাটপার গুন্ডা পান্ডা চাইলেই কিন্তু ধরেন আপনাকে হুমকি দিতে পারে। এবং অনেক ক্ষেত্রে এরা দুই একটা খুঁটির জোরে জায়গা থেকে একটা হলো রাজনীতি, তাই না, বা স্থানীয় প্রশাসন। এখন ধরেন একটা ছেলে যে কৃষি পরিবার থেকে আসছে, বা কৃষি পরিবার থেকে আসে নাই, জেলে পরিবার থেকে আসছে, বা তাও না, ধরেন মফস্বল শহরের মধ্যবিত্ত পরিবার থেকে আসছে, এরকম কিছু গ্রুপ মিলে চাইলো যে না, আমরা আন্দোলন করব যে প্রকৃত জেলেদেরকে দেয়া হোক। কেন?
আমি যদি উদাহরণ দিই, ধরেন আমাদের যে মোখলেস ভাইদের যে সিএনআরএস, তারা কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে যে যাতে প্রকৃত জেলেদের এটা ইজারা দেয়া হয়, পাওয়ারটা ওদের হাতে যায়। দশকের পর দশক ধরে তারা নিরলস কাজ করে আসছে, কিন্তু এটা কিন্তু সম্ভব হচ্ছে না ওই রাজনৈতিক অবস্থার কারণে। এখন যদি একটা ইউথ গ্রুপও যদি এটা করতে চায়, তারপর হামলা হবে, মামলা হবে, ফিজিক্যালি হবে, আহত করবে, খুন জখম করবে, বাড়িতে হামলা করবে, বা স্থানীয় প্রশাসন যারা আছে ভয়াবহ রকম দুর্নীতিগ্রস্ত, তাই না? সব সেটা আপনি পুলিশ বলেন, প্রশাসন বলেন, বলি, আমি ব্যক্তিগতভাবে বলতেছি না, প্রাতিষ্ঠানিকভাবে কম বেশি সবাই দুর্নীতিগ্রস্ত। নয়তো ধরেন যারা প্রকৃত জেলে না, এইরকম লোকেরাই সবসময় ইজারা পাচ্ছে কেন, এবং তারপর তারা ধ্বংসাত্মকভাবে মাছ ধরতেছে কেন? ঢাকার পাওয়ার কোনো ব্যক্তির আন্ডারে পাচ্ছে, এটাও দেখছি। হ্যাঁ, এখন ধরেন তাইলে ওই ইউথ গ্রুপ কিন্তু এটা করতে পারবে না। তখন ধরেন একটা ইউথ কি করবে? তখন ভাবে আচ্ছা নেক্সট বেস্ট থিং আমি কি করতে পারি? আমি যেহেতু সত্যিকার অর্থে চেঞ্জ হবে, সত্যিকার চেঞ্জেস আনার জন্য আমি কাজ করতে পারতেছি না কেন? এটা ফিজিক্যালি আমার উপর থ্রেট, আমার লাইফের উপর থ্রেট। তাইলে সে কি করবে? তাইলে সে নেক্সট বেস্ট থিংটা করতে পারে। সে ধরেন সিএনআরএস, আইইউসিএন বা আপনি আমি একটা ওয়ার্কশপের আয়োজন করলাম, সেখানে এসে বলল যে না এটা বন্ধ করা হোক, হ্যাঁ, কিন্তু সে কিন্তু গিয়ে ওইখানে চেঞ্জ করতে পারতেছে না, যেহেতু কোনো প্রতিষ্ঠানে তার পার্টিসিপেশনের সুযোগ নাই। তার উপর ফিজিক্যালি ধরেন টর্চার হবে, হামলা হবে, তাই না? এখন কথা হচ্ছে যে সে ওয়ার্কশপে এসে বললো, তাই না? তারপর ধরেন আপনি অ্যাকশন-এইড থেকে তাকে একটা ফেলোশিপ দিলেন যে হাওর ফেলো, তারপর সে একটা 5 মিনিটের ভিডিও বানালো, তাই না? সে একটা নেপালে একটা কনফারেন্সে গেল, কিন্তু সে গ্রাউন্ডে কিন্তু কোনো চেঞ্জ করতে পারতেছে না। আমি কিন্তু মজা করতেছি না, এটা আমি এটা চিন্তা করলে এটা ভয় লাগে, তাই না? যে আমিও তো একটা ছেলে মেয়েকে বলবো না যে তুমি যে এখানে গিয়ে তোমার এই রিস্ক নাও, কিন্তু আমি বলি যে অনেকেই কিন্তু সাহস করে করে। এরপরও প্রশ্ন হচ্ছে যারা সাহস করে করে তার সাপোর্টের জন্য একটা এনভায়রনমেন্টাল ডিফেন্ডার লোকালি যখন এই ধরনের দুর্নীতিগ্রস্ত, এই ধরনের নিরাপত্তাহীন একটা অবস্থায় সে তার কমিউনিটিকে অর্গানাইজ করে কোনো একটা পজিটিভ চেঞ্জের দিকে নিতে চায়, তার সাপোর্টের জন্য জাতীয় আন্তর্জাতিক এনজিও হিসেবে আমরা কি রাখছি? ধরেন এনভায়রনমেন্টাল ডিফেন্ডারদেরকে সাপোর্ট দেওয়া কঠিন, কিন্তু এটা সম্ভব, পৃথিবীর অনেক দেশে এটা হচ্ছে। ধরেন আমার ব্যক্তিগত কাজের অংশ হিসেবে গত 5-6 বছর ধরে এটাতে আমরা কন্ট্রিবিউট করি। ধরেন আপনি তাকে লিগ্যাল সাপোর্ট দিচ্ছেন, আপনি গভর্নমেন্টের উপর চাপ তৈরি করতেছেন, আপনি ওখানে কোনো একটা সোশ্যাল সেফটি নেট একটা জায়গা তৈরি করছেন, অর্গানাইজ তৈরি করছেন। এখন পর্যন্ত আমি যেটা দেখছি আমাদের দেশে জাতীয় আন্তর্জাতিক এনজিওগুলো ওইটা কিন্তু করে না। কেন করে না আমি জানি না, তাদের হয়তো সীমাবদ্ধতা আছে, কিন্তু করে অদূর পর্যন্ত যে আমি ওয়ার্কশপ আয়োজন করব বা স্থানীয় সরকার বা ঢাকায় কোনো একটা কেন্দ্রীয় দপ্তর বা মন্ত্রণালয়ের সাথে আলাপ করার চেষ্টা করব, যদ্দূর হলো সরকারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে করা যায়। এখন ধরেন আপনি একজন ইউথ অ্যাক্টিভিস্ট, আপনি গিয়ে ফিশারিজ ডিপার্টমেন্ট বা ফরেস্ট ডিপার্টমেন্ট বা কোনো একটা ডিপার্টমেন্টের সাথে প্রচুর মিটিং করলেন, ওয়ার্কশপ করলেন, একটা চুক্তি করলেন, কিন্তু এটা তো হলো প্রাতিষ্ঠানিক লেভেলে। আমাদের অনেক ভালো গাইডলাইন্স আছে, অনেক ভালো চুক্তি আছে, অনেক কনফারেন্সের ল আছে, কিন্তু শেষ পর্যন্ত কাজটা তো কোনো একটা স্পেসিফিক 1 বিঘা জমিনে বা 1 বিঘা জলাশয়ে তো হবে। সেইখানে তো আপনাকে এই যারা হইল এনভায়রনমেন্টাল ডিফেন্ডার, যারা জেলে, যারা চাষি, তাকে তো আপনাকে এই নিরাপত্তা দিতে হবে যে সে তার স্বার্থ, সে তার ইন্টারেস্ট পারসিউ করতে পারে উইদাউট দ্য ফিয়ার অফ বিং ইনজুর্ড, উইদাউট দ্য ফিয়ার অফ বিং ফলসলি সুড বা এরকম কিছু একটা। এই যে সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার ফর এনভায়রনমেন্টাল ডিফেন্ডার্স, এটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আমি এটা দেখি নাই। ফলে এটা যদি আপনি করেন, ধরেন একটা লোক উত্তরাঞ্চলে কুড়িগ্রামে একটা নদী রক্ষার আন্দোলন সে করতেছে, তাকে ওইখানে সাপোর্ট দেওয়ার জন্য কি ইনফ্রাস্ট্রাকচার আছে? এইটা কিন্তু ধরেন 24 আওয়ার 365 ডেজ আ ইয়ার হলো কাজ। লিগাল সাপোর্ট, প্যারালিগাল সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট, লবিং উইথ দ্য গভর্নমেন্ট, মেন্টাল হেলথ সাপোর্ট, এটা যদি আমরা না করি, এখন এইটা করতে হইলে আমাদেরকে আবার আমি যেটা বলবো ওই যে কলোনিয়াল ইউরোপিয়ান যে অ্যাপ্রোচ, যে আমি সরকারের তরফে একটা প্রোটেক্টেড এরিয়া করে দেব, স্থানীয় লোকজনকে উচ্ছেদ করে দেব, প্রোটেক্টেড এরিয়ার বাইরে দখল দূষণের শেষ নাই, কিন্তু প্রোটেক্টেড এরিয়া মানে এটা তো একটা অলৌকিক বিশ্বাস, ইউরোপিয়ান বিশ্বাস যে এই প্রোটেক্টেড এরিয়া ভালো থাকবে। আমি স্থানীয় লোককে যদি বের করে দেই বা হইলো সিল জোন, নোটেক জোন, নো ইউজ জোন যদি করে দেই, তাইলে বাইরে আমার ইকোনমি যতই আনসাস্টেনেবল হোক না কেন, এগ্রিকালচার যতই আনসাস্টেনেবল হোক, এটা ভালো থাকবে। এটা মানে যেহেতু কোনো প্রমাণ ছাড়াই লোকেরা এটা এখনো বিশ্বাস করে অনেকে, তাহলে তো এটা অলৌকিক বিশ্বাসই লোক বলতে হয়। এবং এটা কিন্তু সহজ করা, তাই না?
ধরেন আমি IUCN, আমি গিয়ে হইলো মৎস্য মন্ত্রণালয়ের সাথে একটা চুক্তি করে আলাপ আলোচনা করে সেন্ট মার্টিন প্রোটেক্টেড করে দিলাম, শেষ। ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং, তাই না, যে আমার 30% এরিয়া প্রোটেক্টেড এরিয়া। এটা সহজ। কঠিন হচ্ছে কুড়িগ্রামের একজন নদী আন্দোলনকারী একটা গোষ্ঠীকে, একটা ইউথ গ্রুপকে, একটা বয়স্ক গ্রুপকে, জেলে গ্রুপকে সারা বছর সাপোর্টটা দেয়া। আমাদের হিল ট্র্যাক্সে যেমন এখন জমিগুলো রক্ষা করার জন্য আদিবাসী ছোট ছোট কমিউনিটিগুলো চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে এই সাপোর্টটা দেওয়া, রিসোর্টের হাতের মালিক। হ্যাঁ, এখন এটা যে আপনাকে ঢাকা থেকে একটা জাতীয় আন্তর্জাতিক এনজিও থেকে গিয়ে সাপোর্ট দিতে হবে তা কিন্তু না, লোকালিও হতে পারে। সলিডারিটি ইজ অলওয়েজ মিউচুয়াল। আমি যদি মনে করি যে আমার পেশাগত জায়গা থেকে, আমার আগ্রহের জায়গা থেকে আমি এই বেসরকারি সংস্থা, ডেভেলপমেন্ট, কনজারভেশন প্র্যাকটিস এগুলো আমি করি, তাইলে তো আমাকে আমার ভূমিকাটা পালন করতে হবে। এই রকম রাজনৈতিক অবস্থা, এই রকম রুল অফ ল এবং পার্টিসিপেশন আমাদেরকে জন্য অ্যাডভোকেসি করতে হবে, যেটা সম্ভব হয় আর কি, তাই না? আমি গিয়ে কুড়িগ্রামের লোককে বা ভারতচরণের লোককে উপকার করে দিয়ে আসছি তা না। আমি যেহেতু আমার কাজটা করতে চাই, তাহলে আমার পার্টটা আমাকে করতে হবে। সমস্যা হচ্ছে ধরেন অ্যাপলিটিক্যাল থাকতে গিয়ে এই এনভায়রনমেন্টাল এনজিওগুলো বা কনজারভেশন এনজিওগুলো ভাবে যে না, এইসব ব্যাপারে কোনো কথাই বলা যাবে না, রাজনৈতিক ব্যাপারে কোনো কথা বলা যাবে না, পার্টিজান পলিটিক্সের ব্যাপারে কথা বলা যাবে না, সেটা তো আমরা জানি, সেটা আমরাও বলি না, তাই না? কিন্তু রাজনীতি তো শুধু পার্টিজান পলিটিক্স না, তাই না? এটা কিন্তু সিস্টেমের ব্যাপারে কথা। একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারে শুরু, ধরেন ফিশারিজ ম্যানেজমেন্ট নিয়ে বা ফরেস্ট ম্যানেজমেন্ট কনজারভেশন নিয়ে আমরা অনেক কাজ করি, ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার বা কনজারভেশন প্র্যাকটিশনার এনজিওগুলো, কিন্তু এবং যেই মেথডেই আপনি করেন না কেন, কিছু না কিছু তো রেজাল্ট হয়। আপনি যদি ইউরোপিয়ান মেথডেও করেন, কলোনিয়াল মেথডেও করেন, কিছু না কিছু পজিটিভ রেজাল্ট তো হয়। যেটা হয় যে মানুষের মানবাধিকারের লঙ্ঘন হয়, কিন্তু হয়তো স্বল্প মেয়াদে বায়োলজিক্যাল কিছু আউটকাম, কনজারভেশনের কিছু আউটকাম কিন্তু হয়, কিন্তু বাংলাদেশে সেইটাও হয় না। কেন? কারণ হচ্ছে দুর্নীতি। ধরেন আপনি একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আপনি সরকারের সাথে পার্টনারশিপের ভিত্তিতে অনেক রিসোর্স মোবিলাইজ করলেন, ফরেস্টে অনেক প্রকল্প করলেন, বা কোনো একটা নদীতে, সাগরে ফিশারিজ ডিপার্টমেন্টের সাথে অনেক প্রকল্প করলেন, সেই রেজাল্ট হয় না কেন? সিরিয়াস ফিনান্সিয়াল দুর্নীতি। তারপরও দেখা গেল এনজিওগুলো এই দুর্নীতি নিয়ে কথা বলে না। আমি এটা শুনে মনে হলো যে আমাদের যেমন ফিশ ব্যানিং সিস্টেম একটা খুব প্রচলন আছে, এবং এই ব্যানিং সিস্টেম জেলেদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না, কিন্তু একই সময় আবার ওই ব্যানিং সিজনে হয়তো স্যান্ড এক্সট্রাকশন, স্যান্ড মাইনিং বা অন্যান্য যে পলিউশনগুলো, ওগুলো ঠিকই চলতেছে, কিন্তু সেই ব্যানিংয়ের যেই কম্পেনসেশনটা কৃষক 8 কেজি বা 4 কেজি চাল দেওয়া, সেই চাল দেওয়ার পেছনেও হয়তো পুরো টাকাটা কৃষকরা পাচ্ছে না, কিন্তু হেলিকপ্টার টহল বা স্পিড বোটের টহলের পেছনে তেল খরচ ঠিকই হচ্ছে। বা এটা যখন বললেন, ধরেন বাংলাদেশের সবচেয়ে বেশি ইলিশ মাছ ধরা হয় নদীতে কখন? ব্যান সিজনের সময়। আমি ধরেন গত 2 বছর যাইনি, এর আগে আমি যখনই চাঁদপুরে গেছি উদাহরণ হিসেবে বলি, অন্য সময় যদি 10টা নৌকা থাকে, ব্যান সিজনের সময় 1000 নৌকা আছে, তাই না? ধরেন পুলিশের কাছে লিস্ট আছে, পুলিশকে সবাই চাঁদা তুলে দিচ্ছে, অন্য বাহিনীকে হয়তো কোনো বাহিনীকে চাঁদা তুলে দিচ্ছে, প্রশাসন সবাই জড়িত, স্লিপ আছে, তখন আরো বেশি মাছ ধরা হয়, যেহেতু এটা হলো সিজন। তার মানে কি? এই যে দুর্নীতি হচ্ছে, তার মানে আপনার ধরেন যেই পদ্ধতিতেই আপনি করতে চান না কেন, সেইখানেও এই ধরনের ফিনান্সিয়াল দুর্নীতি হচ্ছে, অন্য ধরনের দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতি নিয়েও দেখা গেল ধরেন আপনি জাতীয় আন্তর্জাতিক এনজিওগুলোকে কথা বলতে দেখবেন না কেন? কারণ হচ্ছে সরকারের সাথে যেই ধরনের প্রাতিষ্ঠানিক রিলেশনশিপের মধ্যে যারা থাকে, আমি তাদেরকে শুধু দোষ দিচ্ছি না, ধরেন আপনি যদি এই নিয়ে কথা বলেন, দেখা গেল গত 15, 16, 17 বছর যেই সরকার ছিল, তারা আপনার এনজিও বন্ধ করে দিল, তাই না? তা আপনি তো, ফলে আমি বলতেছি না যে আপনি এটা ইচ্ছা করে করতেছেন না, কিন্তু কথা সেটা তো আমাদের বলতে হবে, চেষ্টা করতে হবে যে স্থানীয় মানুষের কাছে এই রাজনৈতিক অধিকার সে যাতে চর্চা করতে পারে, তার এলাকার ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য উপর থেকে প্রোটেক্টেড এরিয়া চাপাই না দিয়ে, এবং হইল এই ধরনের কনজারভেশন ম্যানেজমেন্টের ভিতরে, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের ভিতরে দুর্নীতি যাতে বন্ধ হয়, এটা নিয়ে কথা বলতে হবে। এখন সেটা নিয়ে কথা বলবার সবচেয়ে ইফেক্টিভ ভূমিকা কাদের? যারা হইল এই এলাকার লোক। উদাহরণ হিসেবে ইউথ অর্গানাইজেশন হতে পারে, ফিশারম্যানদের অর্গানাইজেশন হতে পারে, হতে পারে। এবং ওই যে ধরেন যে অনেকেই বলবে আপনাকে, এখন তো আরো বেশি বলে নানা কারণে, যে এনজিওগিরি করে এইগুলো সমস্যার সমাধান হবে না, তাই না? আবার ধরেন যারা প্রাতিষ্ঠানিক এনজিও আছে, তারা বলবে যে না, এইসব অ্যাক্টিভিজম করে এগুলো হবে না। আমি মনে করি এই দুইটাই খারাপ দৃষ্টিভঙ্গি।
কথা হলো যে সরকারের বাইরে আমরা সবাই তো বেসরকারি, তাই না? এবং হচ্ছে অ্যাক্টিভিজম, এনজিও ওয়ার্ক আপনি আলাদা করবেন কোন জায়গা থেকে? এগুলো তো এত স্ট্রিক্ট তো হচ্ছে নাই, তাই না? থিন লাইন, খুব থিন লাইন হয়তো। যদি একটা লাইন থাকে সেটা হচ্ছে এইটা আমার পেশা কিনা। আমার যদি এটা পেশা হয় তাহলে সেটা আর অ্যাক্টিভিজম না, তাই না? অ্যাক্টিভিজম বলতে আমি যেটা বুঝি বা অন্যরাও যেটা বুঝে বলে আমি বুঝি, সেটা হচ্ছে যে একটা লোক ব্যক্তিগতভাবে সে নানা ধরনের অ্যাক্টিভিটি করে যাচ্ছে, সক্রিয়তা করে যাচ্ছে, এলাকায় কমিউনিটিকে অর্গানাইজ করে আসছে কোনো একটা কজের জন্য, উইদাউট এটার জন্য সে পেইড না সব সময়। আরেকটা হলো এনজিওতে আমি চাকরি করি, আমি ধরেন টেকনিক্যাল একজন প্রফেশনাল, তো আপনার তো টেকনিক্যাল প্রফেশনাল লাগবে, তাই না? আপনার প্রফেশনাল পলিসি অ্যাডভোকেট লাগবে, কিন্তু ধরেন সেইটা আপনার কাজটা কি? তাইলে আপনি একজন টেকনিক্যাল প্রফেশনাল হিসেবে সেটা আপনি কনজারভেশন এনজিও হন না কেন, ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার কেন, আপনার কাজটা হচ্ছে এই টেকনিক্যাল সাপোর্ট সরকারকে দেয়া, অন্য ব্যবসায়ীদের দেয়া বা কমিউনিটির সাথে কাজ করা, যাতে এই ধরনের পার্টিসিপেটরি রাজনৈতিক অবস্থা হয়, যাতে তার এলাকার কাস্টোডিয়ান হিসেবে, গার্ডিয়ান হিসেবে সেই ডিসিশনটা নিতে পারে। থ্রেড যদি থাকে ইন্ডাস্ট্রি, সরকার বা বাংলাদেশের মতো দেশে ধরেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু উল্টো বাংলাদেশে হইল ধরেন হিউম্যান রাইটস লঙ্ঘনকারী বাহিনী, এটা বাস্তবতা। এই সমস্ত থ্রেড থেকে এলাকার যারা এজেন্ট অফ চেঞ্জ আছে, সেটা ইউথ অর্গানাইজেশন হোক, অন্য অর্গানাইজেশন হোক, তাদেরকে সাপোর্ট দেয়া, এটা হলো আমাদের কাজ। কিন্তু আমরা যেটা দেখছি বাংলাদেশে জাতীয় আন্তর্জাতিক এনজিওগুলো গভর্নমেন্টের ভেন্ডর হয়ে গেছে, তাই না? হয় গভর্নমেন্ট কোনো একটা কাজ করতে চায়, সে ভেন্ডর হিসেবে, টেকনিক্যাল পার্টনার হিসেবে এটা করে, অথবা কোনো একটা আন্তর্জাতিক ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে একটা ডিসিশন হয়েছে যেখানে ধরেন গভর্নমেন্টও পার্টনার, এনজিওগুলো পার্টনার, তাই না? সেটা যে গভর্নমেন্ট দিছে তাকে না, সেই জায়গায় এনজিওগুলো ইমপ্লিমেন্টেশনকারী সংস্থা হিসেবে সেইটা করবে, সেইটা করে। কিন্তু তদ্দূরই সে করে যতদূর গভর্নমেন্ট বিদ্যমান রাজনৈতিক অবস্থার মধ্যে দিয়ে অ্যালাউ করে। সেটার পরিণতি কি? সেটার পরিণতিতে আমরা দেখছি যে ধরেন গত 16-17 বছর ধরে এইরকম একটা টোটালিটেরিয়ান সরকার আমাদের ছিল, অথরিটেটিভ সরকার, ব্রুটালিস্ট রিজিম আমাদের ছিল, যেটা থেকে ধরেন কোনো ধরনের, এটার এনভায়রনমেন্টাল কনজারভেশনের জায়গায় থাকতেছে না, কোনো ধরনের ধরেন হিউম্যান রাইটস, ডেমোক্রেসির এনজিওগুলো তারা কিন্তু এটা নিয়ে ধরেন যে কোনো কথা বলতে পারে নাই, কিন্তু বা বলে নাই। চেঞ্জ কিন্তু শেষ পর্যন্ত ধরেন খুবই ইয়াং একটা পপুলেশন, শ্রমজীবী পপুলেশন, বেশিরভাগ শ্রমজীবী এবং ছাত্র, ধরেন তাদের জীবন রক্তের মধ্যে দিয়ে কিন্তু এটা করতে হয়েছে। ধরেন আমার অনুমান হলো যে ধরেন যে আমি নিজেও কিন্তু, আমরা কিন্তু কথা বলি নাই, কিন্তু ওই অর্থে প্রতিষ্ঠান হিসেবে আমাদের ব্যক্তিগতভাবে আমি অত কোনো বড় প্রতিষ্ঠানের অংশ ছিলাম না, সবসময় ধরেন গ্রাসরুটস ছিলাম, আমাদের হয়তো কথার অত প্রভাব ছিল না, কিন্তু তারপর কিন্তু আমরা কিন্তু বলতে পারি নাই কেন, এই ধরনের ইনস্টিটিউশনাল সাপোর্ট স্ট্রাকচার আমাদের কিন্তু ছিল না, তাই না? যাদের দিকে আপনি তাকাবেন তারাই দেখা গেল ওই রেজিমের কোলে উঠে বসে আছে। তো এইটা যদি আমরা পর্যালোচনা যদি না করি, আপনি বলবেন এটার সাথে তাহলে এনভায়রনমেন্টাল কনজারভেশনের কি উপায়, কি সম্পর্ক, তাই না? সম্পর্ক তো আছে, আপনি করতে পারছেন, তাই না? আপনি যতই সরকারকে পরামর্শ দিচ্ছেন, এর আগে কয়েকদিন আগে দেখলাম এক ভদ্রলোক বলছে আগে সরকার খুব ভালো ছিল, কেন পরামর্শ দিলে শুনতো, কি পরামর্শ শুনছে আল্লাহ জানে, তাহলে ওনাদের পরামর্শ শুনে এরকম করছে কিনা কে জানে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যদি এটা থাকতো তাইলে হয়তো এইরকম অবস্থার মধ্যে দিয়ে আমাদের যাইতে হতো না, যেখানে শুধু আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশ না, মানুষের হিউম্যান রাইটসের এই পরিমাণ হচ্ছে ভায়োলেশন হয়েছে। একটা জিনিস বলে আমি শেষ করি এটা, সেটা হলো যে ধরেন বাংলাদেশের চেয়ে শতগুণ বেশি খারাপ অবস্থা এনভায়রনমেন্টাল ডিফেন্ডারদের জন্য এরকম দেশ আছে, যে দেখা গেল 20 জন 30 জন করে প্রতি বছর এনভায়রনমেন্টাল ডিফেন্ডারকে আততায়ীরা গুলি করে মেরে ফেলে। এটা খুবই খারাপ অবস্থা। বাংলাদেশে কিন্তু এই অবস্থা কিন্তু হয় নাই অতটা, কিন্তু সেখানেও এরকম একটা প্রাতিষ্ঠানিক সাপোর্ট স্ট্রাকচার আছে, যে পারস্পরিক সলিডারিটির জায়গা আছে, যে সরকারের রক্তচক্ষু বা হলো অন্যান্য যারা ধরেন মালয়েশিয়া সেক্টর আছে, সেটা ইন্ডাস্ট্রি হোক বা অন্য যারা হোক, আনসাস্টেইনেবল এক্সট্রাকশন হোক। এরকম তো একটা দেশের নাম বা কোনো ঘটনা যদি একটু বলতেন, মানে কোথায় এরকম? ধরেন যে লাতিন আমেরিকার অনেক দেশে, ধরেন যে সাউথ ইস্ট এশিয়ার একটা দুইটা দেশেও কিন্তু এরকম আছে, যে এই ধরনের থ্রেটের মধ্যে দিয়ে কাজ করতে হয়, কিন্তু সেখানেও লিগ্যাল সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট, মানে হলো এনভায়রনমেন্টাল ডিফেন্ডার যে হচ্ছে লোকাল এবং ইন্ডিজিনাস লিডাররা, নানা বয়সের, নানা লিঙ্গের,
নানা ব্যাকগ্রাউন্ডের, এইটাকে হলো ওইখানকার ডেভেলপমেন্ট কমিউনিটি, কনজারভেশন কমিউনিটি অ্যাকনলেজ করে এবং তাদের সাপোর্ট দেওয়াটাই হচ্ছে উদ্দেশ্য, তাই না? ধরেন সরকারের কোলে উঠে গিয়ে নিষ্ফল একের পর এক প্রকল্প করে থাকা, এটা হলো উদ্দেশ্য না আর কি, তাই না? এখন ধরেন যে সেইটা আমার মনে হয় যে সম্ভব, এবং সেইটা যদি ধরেন বাংলাদেশের এনভায়রনমেন্টাল কনজারভেশন এনজিওগুলোর যদি আত্মসমালোচনা যদি থাকে যে গত 20 বছর বা গত 30 বছর আমরা কি করছি, বিশেষ করে গত রেজিমের আমলে যে আমরা কি করছি সেটার কি ফলাফল হয়েছে, তাইলে আমার মনে হয় যে এইটার বাইরে যাওয়া সম্ভব আর কি, যে না এটা তো আমার দায়িত্ব আর কি, তাই না? আমি যদি সেটা না পারি তাহলে আমার দায়িত্ব হচ্ছে অন্যদেরকে নিরুৎসাহিত না করা। আপনি দেখবেন যে অনেক প্রাতিষ্ঠানিক এনজিওই ধরেন অ্যাক্টিভিস্টদের নিরুৎসাহিত করবে যে না এরকম করে হয় না, বা হচ্ছে এত হইচই করে কি লাভ আছে এই করে। কিন্তু আমি তো দেখি উল্টা, ধরেন যত ধরেন কি বলে ইম্প্যাক্ট হইছে, পজিটিভ চেঞ্জ হইছে, সেটা কিন্তু কমিউনিটি অর্গানাইজেশন মোবিলাইজেশনের মধ্য দিয়ে হয়েছে। এনজিও হিসেবে, টেকনিক্যাল এনজিও হিসেবে আমার দায়িত্ব হলো এই টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে প্রস্তুত রাখা, অন্তত সৎসাহসের জায়গা থেকে কথাটা বলতে না পারলেও লোকজনকে নিরুৎসাহিত না করা। কেন? অর্গানাইজ করা ছাড়া কমিউনিটি লেভেলে যদি আপনি রাজনৈতিক অবস্থার মধ্যে প্রেসার দিতে চান যে আমার প্রাণ পরিবেশ প্রকৃতির জন্য পজিটিভ ডিসিশন নেওয়া লাগবে, সেটা তো ওই লেভেলে অর্গানাইজ করা ছাড়া সম্ভব না। তাইলে ধরেন বড় বেসরকারি সংস্থা হিসেবে আমার দায়িত্ব কি হয়? সেখানে সহায়তা করা, নয়তো অন্তত মোরাল সাপোর্ট দেয়া, তাই না? এটাকে আন্ডারমাইন করা যেই ট্রেন্ড বাংলাদেশে আছে, এমন করে এটাতে আমাদের বন্ধ করা উচিত আর কি। যেই ওভারঅল প্রাণ প্রকৃতির হেফাজত বা কনজারভেশন ইন টার্মস অফ জলাভূমি বলি বা বন বলি বা আমাদের খাদ্য ফুড সিস্টেম বলি, এইটাতে আসলে সবচেয়ে বেশি ইন্টারেস্টটা কার, এবং এটার কনজারভেশনটা আসলে বা প্রাণ প্রকৃতির হেফাজতটা আসলে কেমন হওয়ার কথা ছিল স্বরূপটা, বা এখানে আমাদের যারা অ্যাকচুয়াল রুট লেভেলের পিপল যারা এটার সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত, তাদের ইন্টারেস্ট বা কতখানি, বা এটার মানে এটা আমাদের কনজারভেশনটা কেমন হওয়ার কথা ছিল, সেটা ফরেস্ট কনজারভেশন বলি বা আমাদের ওয়েটল্যান্ড কনজারভেশন বলি বা আমাদের যে ন্যাচারাল ক্রপ সিস্টেম সেটাই কনজারভেশন বলি, এটার আসলে কার সবচেয়ে বেশি রোল বা দায়িত্ব ছিল? আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি দেখি যে ধরেন আমাদের যে অর্থনীতি এবং রাজনৈতিক যে অর্থনীতি, এর বাইরে আলাদা করে অন্য একটা সেক্টর হিসেবে কনজারভেশন এটা হয় না আর কি, এটা সম্ভব না আর কি। ধরেন যেই ধরনের রাজনৈতিক অর্থনীতি, যেই ধরনের জীবন জীবিকা একটা সমাজে বা আরও ছোট্ট আকারে কোনো একটা এলাকায় যেটা হয়, ওইটার উপরে নির্ভর করে ধরেন যে প্রাণ প্রকৃতি পরিবেশ কি ধরনের হবে ওইখানে। ফলে আলাদা করে ধরেন আমি আমার অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা এইটার ব্যাপারে কোনো চিন্তা না করে আলাদা করে আমি আইডেন্টিফাই করলাম যে এইটুকু হলো পরিবেশ, এই জায়গাটা এটা আমি রক্ষা করব, এটা হয় না, এটা কোথাও কোনো এরকম উদাহরণ নাই। ফলে ধরেন যেইটা আপনি এর আগে আমরা আলাপ করতেছিলাম যে হলো স্থানীয় মানুষকে সম্পৃক্ত করা, আমি বলবো যে এটা বরং উল্টা। আমাদের এইরকম একটা রাজনৈতিক অবস্থার দিকে যাইতে হবে যেখানে হলো স্থানীয় লোকেরা নিজেরাই নেতৃত্ব নিয়ে তার এই ম্যানেজমেন্টটা করতে পারে কনজারভেশনের, শুধু কনজারভেশনের না, তার রাজনৈতিক ইউনিট আকারে। আমি অন্যভাবে বলি, ধরেন যে বাংলাদেশ একটা রাষ্ট্র, কিন্তু বাংলাদেশে অনেক দেশ আছে, তাই না? আপনার দেশ কই? উত্তরবঙ্গের কোনো একটা জায়গা, তাই না? কোনো একটা জেলা। আমার দেশ কই? ভোলা। তো একটা রাষ্ট্রে তো ধরেন যে একটা দেশ থাকে না, অনেক দেশ থাকে, তাই না? অনেকগুলো জায়গা থেকে মানুষ এসে একটা রাষ্ট্র সে বানাইছে। তো এইখানে এইটার প্র্যাকটিক্যাল ধরেন যে ট্রান্সলেশনটা কি? প্র্যাকটিক্যাল হলো যে ওইখানকার যে ন্যাচারাল সিস্টেম কোনো একটা জায়গার, সেই ন্যাচারাল সিস্টেম, সেটা নদী, জলাশয়, বন, পাহাড়, বা হলো যে ধরেন যে কৃষির যে মাঠ, সব মিলে ওইটা তো আমার জীবন মানকে প্রভাবিত করে। স্থানীয় মানুষ বা আদিবাসী হিসেবে আমার এটা, আমার জীবন কীরকম হবে, জীবন মান কেমন হবে, আমার জীবিকা কেমন হবে, এইটা ওই ন্যাচারাল সিস্টেমের সাথে মানে কি বলে সংস্কৃত বাংলা যেটা বলে ওতপ্রোতভাবে জড়িত।
তাই না? এখন তাহলে ওই এলাকায় এই জলা জমি ভূমি বন কিভাবে ব্যবহার করা হবে, এই সিদ্ধান্ত তো আমার যে অভিজ্ঞতা স্থানীয় মানুষ হিসেবে, আদিবাসী হিসেবে, আমার যে জ্ঞান, আমার যে অভিজ্ঞতা, আমার যে স্বার্থ, সেটার উপর নির্ভর করে হতে হবে। সেইটা যদি হয় তাইলে তো ধরেন বেশিরভাগ মানুষের জীবন জীবিকা, বেশিরভাগ মানুষের স্বাস্থ্য, জনস্বাস্থ্য, এইগুলোকে বিবেচনায় রেখে যদি আমি আমার নদী কিভাবে আমি ব্যবহার করব, আমার বন কিভাবে আমি ব্যবহার করব, আমার জলাশয় কীভাবে আমি ব্যবহার করব, সেই সিদ্ধান্তগুলো, গভর্নেন্স ডিসিশন যদি আমি নিতে পারি একটা স্থানীয় জনগোষ্ঠী হিসেবে, এবং সেই গভর্নেন্স ডিসিশনের উপর ভিত্তি করে ম্যানেজমেন্টটা করতে পারি, তাইলেই তো হয়ে গেল। তাহলে আলাদা করে আপনার গিয়ে তো পরিবেশ রক্ষা করার এই যে রোমান্টিক যে ধারণা, এটা তো আপনাকে করতে হয় না। আপনি বলছেন যে আমাদের মানে একটা পরিবেশ বা একটা বন বা একটা নদীকে রক্ষা করার জন্য বাইরে থেকে যাওয়ার চাইতে ওই বনের যারা বাসিন্দা ছিল তাদের কাছ থেকে ডিসিশনটা আসুক, বা তারা কেমনে করতে চায় সেই এম্পাওয়ারটা, বা এম্পাওয়ার বলবো না, আমরা তো এম্পাওয়ার করার কি আসলে, মানে ওদের হাতের সামহাও ডিসিশনটা ছেড়ে দেওয়ার। এদের হয়তো ফরেস্ট ডিপার্টমেন্ট গিয়ে বললো যে এতখানি চারণভূমি বা এতখানি গ্রাসল্যান্ড বা এতখানি এরকম কিছু একটা। ধরেন কি বলে ভোলায়, ধরেন ভোলা একটা দেশ, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো ভোলা, আমার দেশের বাড়ি কই ভোলা। এখন ধরেন ভোলা জেলার মানুষের এই কর্তৃত্ব এখতিয়ার যদি থাকে যে এখানকার যে চারপাশের যে নদীর চর আছে, নদী আছে, বা ওইখানকার যে কৃষি জমি আছে, সেইগুলোকে বা পাবলিক ল্যান্ড যেগুলো আছে, সেটা ভোলায় হতে পারে, খুলনা হতে পারে, ঢাকা হতে পারে, কুড়িগ্রাম হতে পারে, সেইগুলো আমি সাস্টেইনেবলি কিভাবে ব্যবহার করব। বারবার কিন্তু আমার দেখবেন আমি ব্যবহার শব্দটা ইউজ করতেছি। বাস্তবতা হচ্ছে মানুষ তো ন্যাচারাল সিস্টেমকে ব্যবহার করবেই, তাই না? এবং সেইটাই বরং হলো সাস্টেইনেবল হচ্ছে লং টার্মে। কোনো ধরেন যে প্লাস্টিক ব্যবহার করবার চেয়ে স্থানীয় কৃষি উপজাত দ্রব্য থেকে তৈরি ব্যাগ যদি আপনি ব্যবহার করেন, সেটা কিন্তু লং টার্মে সাস্টেইনেবল। প্লাস্টিকের ফার্নিচার ব্যবহার করার বদলে আপনি যদি অনেক গাছ কাটেন, সেটা কিন্তু সাস্টেইনেবল। গাছ কেটে যদি আপনি ফার্নিচার বানান, তার মানে হচ্ছে ওই গাছ কাটবার মতো, আপনার দরকার পূরণ করবার মতো গাছও বানাইতে হবে, আপনাকে থাকতে হবে, তাই না? ওই ফরেস্ট আপনাকে রক্ষা করতে হবে। ধরেন কিছুদিন আগে আমি হইচই দেখছি যে হিন্দু সম্প্রদায় নাকি কচ্ছপ খেয়ে কচ্ছপ নষ্ট করে দিচ্ছে। তা আমার বললাম যে এটা যদি তার, প্রথম কথা হচ্ছে এটা তার রেগুলার খাদ্যাভ্যাস না, এটা একটা এক্সোটিক খাদ্যাভ্যাস অনেক কমিউনিটির, হয়তো মাসে একবার বা বছরে একবার খাচ্ছে, সপ্তাহে হতে পারে। যদি এটা তার খাদ্যাভ্যাস হয়, তাইলে তো ওই কমিউনিটির এই ধরনের তাকে ধরেন রাজনৈতিক কর্তৃত্ব এখতিয়ার তাকে দিতে হবে, যাতে সে তার জলাশয়গুলো ঠিক রাখতে পারে, যাতে প্রচুর কচ্ছপ থাকে, তাই না? ফলে একটা লোক তার ন্যাচারাল রিসোর্সকে সাস্টেইনেবলি এক্সপ্লয়টেশন করবে, এটাই তো পজিটিভ। সেটা যাতে হয়, এরকম না তো আপনি তাকে পোলট্রি মুরগি খেতে বললেন কচ্ছপের বদলে, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে তাহলে সাস্টেইনেবল রিসোর্স এক্সট্রাকশন না, শুধু এটাকে সাস্টেইন করবার ব্যাপারে আপনার মনোযোগ নাই। আপনার মনোযোগ হলো আরেকটা ধরেন আনসাস্টেইনেবল আনহেলদি ফার্মিংয়ের থেকে তাকে মুরগির মাংস খাওয়ানো, আর হলো দু একটা জায়গায় পুকুর প্রোটেক্টেড করে কচ্ছপ রাখা, যেন বা চিড়িয়াখানার মতো। তো এইটা কাজ করে না, এবং এইটা সঠিক পদ্ধতিও না। ফলে আমি বলতেছি স্থানীয় মানুষ যদি তার পাবলিক ন্যাচারাল রিসোর্সেস এবং তার প্রাইভেট জমিতে জলাশয়ে যেটা ন্যাচারাল রিসোর্সেস বায়োডাইভার্সিটি যেটা আছে, এই ব্যাপারে যদি সে ডিসিশন নিতে পারে, এবং এইটা যদি অন্যান্য স্টেক হোল্ডাররা, স্থানীয় কমিউনিটি তো ধরেন রাইটস হোল্ডার, একটা স্থানীয় মানুষ, একটা আদিবাসী জনগোষ্ঠীর ওইখানকার ন্যাচারাল সিস্টেমের উপর, নদী পাহাড় জলাশয় সাগরের উপর, এটা তার জন্মগত অধিকার আছে। আপনার আইনে যাই থাকুক না কেন, এটা তার আছে। অন্য যারা আমরা আছি, এনজিও বলেন, সরকার বলেন, আমাদের একটা স্টেক আছে ওইখানে, কিন্তু আমরা কিন্তু রাইটস হোল্ডার না ওইখানে। ফলে আমি বলবো যাদের অধিকার আছে তাদেরকে এই রাজনৈতিক কর্তৃত্ব এবং এখতিয়ার যদি দেয়া হয়, এবং অনেক ক্ষেত্রে যেহেতু 200-250 বছরের কলোনিয়াল দখলদারি অত্যাচারের কারণে আমাদের অনেক জায়গায় কাস্টমারি ট্রেডিশনাল বা লোকাল এই সিস্টেম বা জ্ঞানের যে প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ট্রান্সফার হওয়া, এইগুলো যেহেতু কাট অফ হয়েছে,
অনেক জায়গায় এগুলো হয়তো রিভাইভ করতে হবে, ফলে ওই জায়গায় আমাদের ভূমিকা থাকতে পারে টেকনিক্যালি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ধরনের একটা পার্টিসিপেটরি গণতান্ত্রিক ধরেন স্বাধীন স্থানীয় সরকার ব্যবস্থা আমাদের তৈরি করতে হবে, বিকাশ করতে হবে, যাতে এই ডিসিশনগুলো ওইখান থেকে নিতে পারে, যাতে চাইলেই কেন্দ্রীয় সরকার এসালম গ্রুপকে ধরেন একটা এলাকায় যারা দিতে না পারে, যাতে চাইলেই ধরেন কোনো একটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ ধরেন সোনাদিয়াকে ট্যুরিজম এলাকা করে দিতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে সোনাদিয়াতে যেই ট্যুরিজমের হোটেলগুলো বানাচ্ছে, হয়তো মেরিডিয়ান গ্রুপ গিয়ে বানাচ্ছে বা ইন্টারকন্টিনেন্টাল বানাচ্ছে বা এসালম গ্রুপ হয়তো কিছুটা করতেছে, তাদের ইন্টারেস্টের চাইতে ওখানকার যেই মানুষগুলো বংশ পরম্পরায় বড় হয়ে উঠছে, সেটা ফিশার হোক আসপেক্ট থেকে হোক বা ফার্মিংয়ে হোক বা বনের বেনিফিশিয়ারি হোক, তাদের ইন্টারেস্টটা সবচেয়ে বেশি। কিন্তু এসালম গ্রুপ হয়তো আজকে যাচ্ছে, ওদের ইন্টারেস্ট ওরা যেভাবে কনজার্ভ করবে জায়গাটা থেকে, যেভাবে এক্সপ্লয়েট করবে নেচারটাকে, এটা হয়তো সাস্টেনেবল না, বরং সর্বোচ্চ এক্সট্রাকশনটা করে তখন দেশ সরে গিয়ে আরেক সোনাদিয়া থেকে এবার হয়তো কুতুবদিয়া দ্বীপে চলে গেল। কিন্তু কুতুবদিয়া দ্বীপের মানুষগুলো যদি করতো তাহলে কুতুবদিয়াটাকে বেশি টিকে থাকতো, এরকম একটা বলতে চাচ্ছেন আপনি? ধরুন আমাদের কক্সবাজার চট্টগ্রাম উপকূলে গুরুত্বপূর্ণ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল যে জায়গাগুলো আছে, এগুলো তো সবসময় মানুষ ছিল, হয়তো সে স্থায়ীভাবে বসবাস করত অথবা সিজনালি সে ব্যবহার করত। ধরেন সোনাদিয়া, কুতুবদিয়া, মহেশখালীর ছোট ছোট জায়গাগুলোতে সিজনাল চর হোক বা পার্মানেন্ট বালুচর দ্বীপ হোক, ওইখানে কিন্তু যারা জেলে সম্প্রদায় ঐতিহ্যবাহী, তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মাছ ধরে আসছে। ইঞ্জিন বোট কিন্তু তখন ছিল না, কিন্তু তারা তো এটাকে ম্যানেজ করছে যে এই ফ্যামিলি এলাকার মুরব্বীদের মতামতের উপর ভিত্তি করে এই ফ্যামিলি এখানে মাছ ধরবে, এই ফ্যামিলি এখানে মাছ ধরবে, এই মাসে আমরা মাছ ধরবো না এখানে, এটা সে করে নিয়ে আসছে, তাই না? তো এইটা তো তার জন্মগত অধিকার, এবং এইটার মধ্যে তো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন তো হয় নাই তো, তাই না? এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বা ধরেন ফিশারিজ ডিক্লাইন বা বায়োডাইভার্সিটি ডিক্লাইন শুরু হলো কখন? যখন আমরা ওইখানে বললাম যে ওকে, আমার হলো যে কি বলে ফিশিং বোটে ইঞ্জিন বসাইতে হবে, সামর্থ্য বাড়াইতে হবে ফুড সিকিউরিটির জন্য, কোট আনকোট। তখন এখন এটা যদি দরকারও হয়, আমার মাছ ধরার পরিমাণ যদি বাড়াইতেও হয়, তাহলে ন্যাচারালি আপনি তো এটা চিন্তা করলেন, ধরেন জাতিসংঘ কৃষি খাদ্য সংস্থা হিসেবে বা সরকার হিসেবে আপনি এটা চিন্তা করলেন। কিন্তু এটা করতে গিয়ে তো আপনি স্থানীয় ওই যে জেলে সম্প্রদায়, তার যে মানবাধিকার, তার যে জন্মগত অধিকার ওই এলাকার উপরে, এটা তো আপনি কেড়ে নিতে পারেন না। এটা যেহেতু আপনি কেড়ে নিছেন, ফলে যেটা হয়েছে, অন্য যাদের হাতে নগদ টাকা আছে তখন, এটা ধরেন সেই হয়তো 90-এর দশকের শুরুর কথা, 80-র শেষে, সেই কিন্তু ধরেন বোট বানালো। তার মানে কি ফিশিং এফোর্ট, ক্যাচ এফোর্ট হচ্ছে কয়েক গুণ বেড়ে গেল রাতারাতি। এবং ওই স্থানীয় মানুষজন যেটাকে ওখানে কনজারভেশন ম্যানেজমেন্ট, ফিশারি ম্যানেজমেন্ট ট্রেডিশনালি করে আসতেছিল, ওই এলাকা থেকে কিন্তু তার এলাকা আপনি শ্রিঙ্ক করে দিলেন, তাই না? পরে আইনে হয়তো সরকারি করা হয়েছে যে এত মিটার গভীরতা পর্যন্ত এরা ধরবে, এগুলো কেউ মানে না। ট্রলিং যেটা, তার মানে হচ্ছে শুরুর কথাটা হচ্ছে স্থানীয় লোকেদের পাবলিক ল্যান্ডের উপর, ইনক্লুডিং জল জমিন দুইটাই, যেই অধিকার আছে, যে প্র্যাকটিস আছে, সেইটা রাখতে দিতে হবে। ওইভাবেই হচ্ছে কনজারভেশন। বাংলাদেশে যদি কোনো জায়গায়, যেটা আসলে কোনো জায়গায় না, বেশি জায়গায় যেটা হয়েছে, এই ধরনের মানবাধিকারের লঙ্ঘন করার কারণে, এই মানবাধিকারের জন্মগত অধিকার, রাইটস টু ন্যাচারাল রিসোর্সেস চিন্তা না করে এই ধরনের নানা ধরনের ধরেন এগ্রিকালচারাল এক্সটেনশন, ফিশারি উৎপাদন বাড়ানোর জন্য বোট মেকানাইজ করা, এবং সেই বোট মেকানাইজ বোট কার কাছে গেছে সেটা কিন্তু ট্রেডিশনাল কমিউনিটির কাছে সবসময় যায় না, নতুন টাকাওয়ালাদের কাছেই গেছে। এইগুলো খেলনা করে করার কারণে যেই সমস্ত ভায়োলেশন হয়েছে, এইগুলো তো আমাদের ধরেন অ্যাড্রেস করতে হবে আর কি। এবং সেইটা আপনার কোনো ধরেন মেরিন প্রোটেক্টেড এরিয়া করে আপনি সেটা করতে পারবেন না। মেরিন প্রোটেক্টেড এরিয়া আপনি এক জায়গায় নোট একজন করলেন, তাই না? অন্য জায়গায় তো মাছ ধরা হচ্ছে। তার মানে পুরো মাছ ধরার যে মেকানিজম, যদি অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি রক্ষা করতে হয়, গিয়ার, প্র্যাকটিস, এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে, তাই না? এবং চেঞ্জ করার উদ্দেশ্যটা কি? এখন যদি এরকম হয় যে আমরা কোনো মাছই ধরতে পারতেছি না, যেটা হবে না কেন, এখন পর্যন্ত বাংলাদেশে ধরেন কনজারভেশনের যে পরিমাণ দুর্নীতি সরকারি, সব জায়গায় মাছ ধরা হচ্ছে। যদি হয়ও, তাহলে বিকল্প কি? লোকজন মাছ খাবে না?
তখন কি আপনি অ্যাকোয়াকালচারের উপর ভরসা করবেন, যেটা হচ্ছে মোর ডিস্ট্রাকটিভ দেন ফিশিং আর কি? মনোকালচার যেটা আবার হ্যাঁ, ধরেন ইন্টেন্সিভ অ্যাকোয়াকালচার না তো। ফলে আমার লক্ষ্য থাকতে হবে যে আমি বেশিরভাগ লোককে, ট্রেডিশনালি যারা মাছ ধরে আসছে তাদেরকে, স্মল হোল্ডার ফিশারদেরকে আমি মাছ ধরতে দিতে পারতে হবে। ফলে এই এখতিয়ার তাদেরকে দিতে হবে, তাদের সমিতি যেন সাগরে বেশিরভাগ জায়গায় মাছ ধরা রেসপন্সিবলি ফিশিং করতে পারে, যেটা সাস্টেনেবল, যাতে অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটিও রক্ষা হয়। ফলে এইটা হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীকে কোথাও সম্পৃক্ত করা, সচেতন করা। এই আলাপটা প্রাসঙ্গিকই না, সে তো জানে তার কি করতে হবে, তাই না? তাকে সম্পৃক্ত করার কথা যদি আমি বলি, তার মানে হচ্ছে কর্তৃত্ব হলো সেন্ট্রালাইজ কোনো গভর্নমেন্ট এজেন্সি বা বেসরকারি সংস্থার কাছে তাকে আমি সম্পৃক্ত করব, তা তো না। আমাদের বক্তব্য হচ্ছে মৌলিক মানবাধিকারের যে জায়গা বা ন্যাচারাল রিসোর্সের উপর স্থানীয় জনসম্প্রদায়, আদিবাসীদের অধিকারের যে জায়গা, সে জায়গায় এটা অলরেডি তার অধিকার। আপনি হয়তো এখন আইন কানুন করে এই অধিকার আপনি কেড়ে নিচ্ছেন বা নিছেন অলরেডি। আমি তাকে পাওয়ার দেওয়ার তো কেউ না, বরং আমি তার সাথে কি সম্পৃক্ত হতে পারি একটা পার্ট হিসাবে, বাট মেইন, তাই না? আমার যদি টেকনিক্যাল এক্সপার্টাইজ থাকে, আমার যদি ফ্যাসিলিটেট করতে হয়, আমার যদি রিসোর্স মোবিলাইজ করতে হয়, আপনি ধরেন যে কত কত কোটি টাকা হলো, ধরেন যে গার্মেন্টসের মালিকদেরকে প্রণোদনা দেওয়া হয়, কত কত কোটি টাকা প্লাস্টিক শিল্পে প্রণোদনা দেওয়া হয়, শুধু টাকা না তো, কম পানির দরে জমি দেওয়া হয়, ইপিজেড দেওয়া হয়, ট্যাক্স ছাড় দেওয়া হয়, তাই না? তো সেইখানে ওই শিল্পগুলোতে কি পরিমাণ কর্মসংস্থান হয় বা কি পরিমাণ জব হয়, যেটা লিভিং ওয়েজ দিতে পারে? আমার অনুমান ধরেন যে এর চাইতে বেশি সম্ভব যদি তার 10 ভাগের 1 ভাগ প্রণোদনা বা সহযোগিতা যদি ধরেন কোনো একটা বনজীবী সম্প্রদায়, কোনো একটা জেলে সম্প্রদায়, স্মল হোল্ডার ফার্মারদেরকে যদি দেওয়া হয়, তাইলে তারা তাদের পরিবারের জন্য ওই এর চেয়ে অনেক বেশি সম্মানজনক জীবিকার ব্যবস্থা করতে পারে, যেটা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল আর কি। তো থ্যাংক ইউ সো মাচ আরজু ভাই, খুব সুন্দর একটা ডিসকাশন এসছে, অনেকগুলো পয়েন্ট, এবং মেজর যদি পয়েন্টগুলো বলি, আমাদের কলোনির ইফেক্টগুলো একটা বড় এরিয়া নিয়ে আমরা ডিসকাস করেছি, পাশাপাশি আমাদের প্রাণ প্রকৃতির হেফাজতে আমাদের অ্যাকচুয়াল সেই মানুষগুলোর ক্ষমতা বা সেই তাদের কাছে আমরা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা তৈরি করা, এবং আমাদের সোসাইটির যারা এজেন্ট অফ চেঞ্জ তাদেরকে একটা সাপোর্ট সিস্টেম দেওয়ার জন্য যে লিগাল সাপোর্ট বা ফিনান্সিয়াল বা অন্যান্য সাপোর্ট সিস্টেমটা। এবং লাস্টে আমরা কথা বলার চেষ্টা করেছি যে জাস্ট জনবিচ্ছিন্নভাবে ছোট্ট একটা জায়গাতে কনজারভেশন বা স্যাংচুয়ারি করার নামে উল্টা আরও ক্ষতি করে ফেলতেছি কীভাবে বেশিরভাগ সময়, এবং ওখানকার আসল মানুষটাকে বিচ্ছিন্ন করে ফেলতেছি। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের যারা শুনতেছিলেন এতক্ষণ থেকে প্লাস দেখতেছিলেন। আমরা এই ন্যারেটিভগুলো আসলে একটু ছড়াই দিতে চাই, গতানুগতিক কনজারভেশনের ট্র্যাডিশনালের যেই ন্যারেটিভটা লাস্ট 2 সপ্তাহ ধরে তৈরি হয়েছে সেটার বাহিরেও কিছুটা। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ন্যারেটিভ ডিসকোর্স পডকাস্টের এতক্ষণ থাকার জন্য। আবার আমাদের সামনের নেক্সট এপিসোডে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে।